আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, স্বাগতম তোমাদের সবাইকে আজকের রিভিশন ক্লাসটাতে। আজকে আমি তোমাদেরকে ফিজিক্সের কাজ, ক্ষমতা, শক্তি চ্যাপ্টারটা এমন ভাবে পড়ায় দিব যাতে তুমি যে কোনো সিকিউ বোর্ডে আসলে আনসার করে দিয়ে আসতে পারো। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু অনেকেই আছো যে আগে পড়ো নাই, গ্যাপ পড়ে গেছে, স্কিপ করছিল চ্যাপ্টারটা, কিংবা বেসিক মনে নাই। তোমরা এই একটা ক্লাস করো, আমি এখানে তোমাদেরকে সিলেক্টিভ টপিকগুলাই খুব ভালো মতো ঝালাই করে দিব, এবং তোমরা এই একটা ক্লাস করে যে কোনো সিকিউ পরীক্ষা হলে ভালো মতো সলভ করে দিয়ে আসতে পারবা। সো চলো আমরা জাম্প করি আমাদের ক্লাসটাতে। সো প্রথমে আমরা দেখব কাজ বলতে কি বোঝায়। সো কাজ হচ্ছে মূলত ফোর্স এবং সরণের ডট গুণফলটাই। এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে এমসিকিউ আসে, এবং সিকিউ পারার জন্য হইলেও তোমাদেরকে একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা বুঝতে হবে। সো একটু খেয়াল করি আমরা সবাই, মনোযোগ দেই। দেখো, মনে করো এই হচ্ছে একটা তল, এই তলের মধ্যে একটা বস্তু হচ্ছে ধরো এম ভরের অবস্থান করতেছে, হ্যাঁ। তো এই বস্তুটা ভর হচ্ছে কত ভাইয়া? ভর হচ্ছে এম। একদম ঠান্ডা মাথায় খেয়াল করো। তো এই বস্তুটাকে আমরা কি করতেছি? এই বস্তুটাকে আমরা এই যে এফ বলে এদিকে ফোর্স দিচ্ছি, হ্যাঁ। তো এইখানে এই ফোর্স দেওয়ার ফলে কি ঘটবে বলতো? এই ফোর্স দেওয়ার ফলে বস্তুটা এই যে এই দিকে সরণ করবে। একটু একটু বুঝছো? এফ ফোর্স ক্রিয়েট করার কারণে সে এই দিকে সরণ করবে। এখন আমাকে একটু বলো তোমরা, তাহলে এটুক তার কি? এটুক হচ্ছে তার এস। এটুক হচ্ছে তার এস, মানে সরণটুকু, হুইচ ইজ এস। ওকে। সো তাদের মধ্যবর্তী কোণ কত ভাইয়া? থেটা। থেটা, ভর হচ্ছে এম। ওকে। সো যেহেতু এটা হচ্ছে আমাদের ফোর্স আর এটা হচ্ছে আমাদের এস, তাহলে এখান থেকে আমরা খুব ইজি ভাবে বলে দিতে পারি কি, দেখো এই এফ যেটা আছে এটা হচ্ছে ভূমির ভূমির সাথে যে উপাংশটা তৈরি করতেছে, অর্থাৎ অনুভূমিক উপাংশ যেটা, ওইটা হচ্ছে কি এফ কস থেটা। যার সাথে কোণ সে হবে কস থেটা। তাহলে এটা হবে কি এফ কস থেটা। কস থেটা, ঠিক আছে। তো আমরা ডাব্লিউ ইকুয়ালস টু এখানে বলতে পারি কি বলতো? আমরা কি জানি? ফোর্স এবং সরণের গুণফল। তাহলে এখানে একটু খেয়াল করো তো, এখান থেকে বলতে পারি এস এফ কস থেটা, ঠিক আছে। বাট এখানে একটা বাংলা কথা মাথায় রাখো, এটা হচ্ছে কি দেখো, এটা হচ্ছে সরণের দিকে বল, ঠিক আছে। এখন আমরা যদি এখন বলের দিকে সরণ নিয়ে চিন্তা করি, তখন কি হবে? একটু একটু ঠান্ডা মাথায় খেয়াল করো। আমরা যদি এখন কি বলি ভাইয়া, যে সরণের দিকে না করে বলবো যে বলের দিকে সরণ। তাহলে বলের দিকে সরণ হইলে একটু খেয়াল করো তো, বলের দিকে যদি সরণ হয়, দ্যাট মিনস এইটা, যদি এটা এস হয়, তাহলে বলের দিকে সরণ মানে এই যে এখান থেকে যদি আমরা এখানে কল্পনা করি উপাংশটা, তাহলে এটা যেহেতু আমাদের থেটা, তাইলে এই অংশটুকু কি হবে বলতো? এই অংশটুকু হবে তার এস কস থেটা। এস কস থেটা, একটু তো বুঝছি। তাহলে এখান থেকে আমাদের কাজ কি হবে বলতো? এখান থেকে কাজ হবে এফ এস কস থেটা। তো এখানে ডিফারেন্সটা কি? এখানে ডিফারেন্সটা হচ্ছে এই যে দেখো, বলের দিকে সরণ। এই ক্ষেত্রে এস এফ কস থেটা মানে হচ্ছে সরণের দিকে বল, আর এফ এস কস থেটা মানে হচ্ছে বলের দিকে সরণ। মনে থাকবে তো? তো এখন আমরা একটু দেখি যে ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ এবং কাজ শূন্য কখন হয়। তো একটু খেয়াল করো, আমরা যদি প্রথমে ধনাত্মক কাজ নিয়ে চিন্তা করি, ধনাত্মক কাজ, এমসিকিউ আসে এখান থেকে। সো ধনাত্মক কাজ বলতে আমরা কি বুঝি? দেখো, ধনাত্মক কাজের কথা বললে আমরা একটি ইকুয়েশনের দিকে তাকাই, ডাব্লিউ ইকুয়ালস টু ধরো এফ এস কস থেটা, তাই তো? ওকে। তো এখানে এই যে এফ এবং এস, এটা তো চেঞ্জ হবে না। আমাদের যদি এই ডাব্লিউটাকে, মানটাকে যদি আমরা পজিটিভ চিন্তা করি, পজিটিভ আসতে গেলে যেহেতু এফ এস যেটা আছে এটা কোনো চেঞ্জ আসতেছে না, তাহলে ডেফিনেটলি এই জায়গাটাতে কি হওয়া লাগবে? কস থেটা মান যেটা আছে এই মানটা পজিটিভ হওয়া লাগবে। তাহলে এই মানটা সর্বোচ্চ 1 হইতে পারে। ওকে। তাহলে সর্বোচ্চ 1 হওয়া মানে এখানে থেটার মানটা কত? থেটার মানটা হচ্ছে 0, কারণ cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে রেঞ্জটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে রেঞ্জটা কি হবে বলতো? এখানে রেঞ্জটা হবে মূলত এই যে দেখো, 0 থেকে 0 থেকে cos থিটা এর মানটা কি হবে? এই যে 1 এর সমান অথবা 1 এর থেকে ছোট হবে। দ্যাট মিন্স থেটার মানটা কি হবে? থেটার মানটা হবে 0 থেকে বড়, অথবা কি হবে 90 থেকে ছোট। বড় অথবা সমান হবে, 0 থেকে বড় অথবা সমান, 90 থেকে ছোট হবে। তাহলে এই কন্ডিশনে আমাদের কি বলতে চাচ্ছে? এই কন্ডিশনটা আমাদেরকে বলতে চাচ্ছে মূলত, খেয়াল করো, কাজটা কখন ধনাত্মক হয়। তাহলে মনে থাকবে তো এমসিকিউ আসলে? আশা করি পারবা। এবং এটার যদি তুমি একটু গ্রাফিক্যাল চিন্তা করো, তাহলে এইদিকে যদি আমাদের স্মরণ হয়, তাহলে তার এইদিকে হচ্ছে তার কি ফোর্সটা কাজ করবে, এদিকে তার ফোর্সটা কাজ করবে। এবং অবশ্যই এটা কি, এটা এটা কি হবে? সূক্ষ্ম কোণ হবে না? কারণ এই কোণটা এই যে এই যে তোমার 0 থেকে 90 ডিগ্রির ভিতরে এই মানটা কি বোঝায়? এই মানটা বোঝায় সূক্ষ্ম কোণ। মানটা বোঝায় কি? সূক্ষ্ম কোণ। দ্যাট মিনস এটা যদি থেটা হয়, এটা হবে এফ, এটা হবে এস। দিস ইজ আওয়ার সূক্ষ্ম কোণ। বুঝতে পারতেছো? যদি ঋণাত্মকের কথা বলে, তাহলে একটু খেয়াল করো, ভালো মতো ভালো মতো খেয়াল করো। তোমাদের অনেকেই আছো
যে এমসিকিউতে গুলায় ফেলো, বাট এমসিকিউতে কিন্তু মার্কস কম পাইলে কিন্তু আলটিমেটলি এ প্লাস পাইতে অনেক বেশি বেগ পোহাইতে হবে। এমসিকিউ হচ্ছে বড় হাতিয়ার এ প্লাস পাওয়ার জন্য। তো এখন যদি আমরা একটু দেখি যে অ্যাকচুয়ালি আমাদেরকে ঋণাত্মক কাজ বলতে কি বোঝায়। তো ঋণাত্মক কাজ বলতে অ্যাকচুয়ালি আমরা বুঝি যে ধরো সেম আগের কথা, যে ডাব্লিউ এর মানটা হবে নেগেটিভ। তাহলে ডাব্লিউ এর মানটা যদি নেগেটিভ হওয়া লাগে তাহলে অবশ্যই cos থিটা এর মানটা কি হওয়া লাগবে? cos থিটা এর মানটা হচ্ছে -1 হওয়া লাগবে, হাইয়েস্ট নেগেটিভ যেটা 0 থেকে শুরু করে। তাইলে থিটা এর মানটা কি হবে? 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা রেঞ্জটা খুব ভালো মতো বলে দিতে পারি না যে এখানে রেঞ্জটা কি হবে? এখানে হবে রেঞ্জটা -1 থেকে, খেয়াল করো, -1 থেকে cos থিটা এর মানটা হবে কত? 0 পর্যন্ত। দ্যাট মিনস আমাদের থিটা এর মানটা হবে কত বলতো? 90 থেকে শুরু করে 180 ছোট অথবা সমান। সো দিস ইজ আওয়ার শর্ত। তাহলে একটু একটু বুঝছো, যদি এমসিকিউ আসে তাহলে কি পারবা না? একটু একটু কি পারবা না? অবশ্যই পারবা। এবং এই ক্ষেত্রে আমাদের কোনটা কি হওয়া লাগবে? সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ? স্থূলকোণ হবে 90 থেকে 180-র ভিতরে। তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে আমাদের স্থূলকোণ, স্থূলকোণ। এখন তুমি একটু বুদ্ধি খাটায় আমাকে বলো তো ভাইয়া, যে কখন কাজ হচ্ছে শূন্য হবে? কখন কাজ শূন্য হবে? যখন আমাদের কাজ শূন্য হবে তখন অ্যাকচুয়ালি আমাদের cos থিটা এর মানটা কি হওয়া লাগবে? cos থিটা এর মানটা শূন্য হওয়া লাগবে। দ্যাট মিনস থিটা এর মানটা হওয়া লাগবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে হচ্ছে ফোর্স যেদিকে হচ্ছে, মনে করি এদিকে আমাদের সরণ হচ্ছে, ফোর্স হবে তার ঠিক 90 ডিগ্রিতে। তাহলে এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, 90 ডিগ্রি। বুঝতে পারতেছি? বুঝতে পারতেছি তো নাকি? তাহলে এমসিকিউ যদি আসে এখান থেকে, তুমি কি তাহলে কঠিন হবে তোমার আনসার করাটা? খুবই ইজি কিন্তু ভাইয়া, আমি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি। এই জিনিসগুলো অনেক বেশি কাজে দেবে তোমার। কখন? এমসিকিউর জন্য। সিকিউতেও কাজে দিবে। ওকে, তো নেক্সট, এখন আমরা আরেকটা জিনিস একটু ভালো মতো খেয়াল করব। একদম মানে মাথা থেকে টেনশন ঝেড়ে ফেলো। জাস্ট একটু মাথায় এটা নিয়ে আসো যে আমি এখান থেকে দেখে তারপর যে পরীক্ষার হলে ভালো পারফরমেন্স করব। তাহলে তুমি একটু গুরুত্ব দিয়ে দেখা লাগবে, না হলে কিন্তু ভুলা যাবা জিনিসগুলো। যেমন আমাদের এখানে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট জানাটা, যে সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ। তো আমরা যদি সংরক্ষণশীল বলের কথা চিন্তা করি তাহলে আমাদের মাথায় কি কি আসবে দেখো। কয়েকটা শর্তের কথা মাথায় রাখো। সংরক্ষণশীল বলের ক্ষেত্রে শর্ত হচ্ছে যে প্রথম শর্ত হচ্ছে তার কাজটা হবে শূন্য। কখন? পূর্ণ চক্র যখন দিবে, একটা পূর্ণ চক্রে কাজটা হবে শূন্য। দ্বিতীয় কথা হচ্ছে যে তার পথের উপর এটা নির্ভর করতেছে না, পথের উপর কাজটা নির্ভর করতেছে না, নির্ভর করে না, জাস্ট প্রথম বিন্দু এবং শেষ বিন্দুর উপর নির্ভর করে। ধরো প্রথম যে বিন্দু, এই প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু এইটার উপরই হচ্ছে নির্ভর করতেছে, বিন্দুর উপর নির্ভর করতেছে, নট পথ, পুরা পথের উপর নির্ভর করতেছে না। সো আমরা যদি একটু উদাহরণ দিতে চাই যে কোন কোন বলগুলো আছে সংরক্ষণশীল বলের জন্য, কোন কোন বলগুলো আছে, সে ফর এক্সাম্পল একটা দেওয়া যায়, সেটা হচ্ছে মহাকর্ষ বল, মহাকর্ষীয় বল, মহাকর্ষীয় বল। তারপর দিতে পারি হচ্ছে আমরা স্প্রিং বল, স্প্রিং বল। তারপর কি দেওয়া যায় বলতো? তাড়িৎ-চুম্বক বল, তাড়িৎ-চুম্বক বল। তাহলে এই জিনিসটা একটু আমরা ভিতর থেকে বোঝার চেষ্টা করি, নাহলে কিন্তু এমসিকিউতে মনে থাকবে না, প্লাস পারবেও না যদি সিকিউতেও আসে। তাহলে কি করতে হবে একটু খেয়াল করো তো, কি করতে হবে বলতো? যেহেতু এটা সংরক্ষণশীল বল, তাহলে আমরা একটু গ্রাফ থেকে জিনিসটা বোঝার চেষ্টা করি, গ্রাফ থেকে বোঝার চেষ্টা করি। তাহলে একটু গ্রাফ থেকে বোঝার চেষ্টা করি। ধরো এই হচ্ছে আমাদের একটা তল, ঠিক আছে? তল থেকে কি করব, একটা বস্তুকে আমরা, একটা বস্তুকে কি করব বলতো? একটা বস্তুকে উপরে তোলার চেষ্টা করব। একটা বস্তু যার ভর হচ্ছে m, এবং তাকে আমরা কি করার চেষ্টা করব? এখান থেকে উপরে তোলার চেষ্টা করব। তাহলে এই ধরো এখান থেকে আমরা উপরে তুলতে চাচ্ছি। ওকে, তাহলে তার ভর যদি হয় মনে করো যে m, হুইচ ইজ m। ওকে, ভর যেহেতু m হচ্ছে, আমরা তুলতে চাচ্ছি তাকে কোন দিকে? উপরের দিকে। কিন্তু তার যে ওজনটা সেটা কোন দিকে কাজ করবে বলতো? তার ওজনটা কাজ করবে হচ্ছে এই যে নিচের দিকে। দ্যাট ইজ কল হচ্ছে আমাদের ওজনটা mg, ঠিক আছে? mg। আচ্ছা, তো একটু খেয়াল করো তো, আমাদের ফোর্স কাজ করতেছে উপরের দিকে আর তার ওজন কাজ করতেছে নিচের দিকে, এবং আমরা উপরের দিকে তুলতে চাচ্ছি, তাহলে তার সরণ কোন দিকে হচ্ছে? সরণ হচ্ছে উপরের দিকে, এদিকে তার সরণটা হচ্ছে, তাই তো? এদিকে তার
সরণটা হচ্ছে। তাহলে এখন আমরা এখান থেকে একটু একটু মাথা ঠান্ডা করে খেয়াল করো, এখান থেকে আমরা তার কাজটা কি বলতে পারি? কাজটা হবে অ্যাকচুয়ালি যে, যেহেতু একটু খেয়াল করো তো, বল যেদিকে দিচ্ছি আমি, যেদিকে আমি বল দিচ্ছি তার নিচের দিকে তার ওজন কাজ করতেছে, তো আমরা অবিকর্ষজ বল দ্বারা কাজেরটা চিন্তা করতেছি। তাহলে আমরা উপরের দিকে সরণ হইলে তার ফোর্সটা বা অভিকর্ষজ ত্বরণের কারণে তার যেই আহ, ওজনটা আছে এটা নিচের দিকে কাজ করতেছে। তাহলে এই এস এবং এই এমজি এর মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি অপোজিট। তাহলে এখানে কোণটা হবে কত? কোণটা হবে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এমজি কজ কত? 180 ডিগ্রির সাথে একটা এস আছে। তাহলে এখান থেকে একটু খেয়াল করো তো, ডাব্লিউ এর মানটা কি হচ্ছে? আলটিমেটলি 180 ডিগ্রি মান হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস এম জি এস। এখানে বোঝা গেছে তো? এটা হচ্ছে আমরা যখন একটা বস্তু উপরের দিকে তুলতেছি তখন ঘটনাটা ঘটতেছে। এখন আমি তোমাকে যদি একটু দুষ্টামি করে বলি যে আমরা এখন নিচে নামানোর চেষ্টা করতেছি জিনিসটাকে, তাহলে নিচে নামাইলে অ্যাকচুয়ালি তার এসটাও কোন দিকে কাজ করতেছে? উপর থেকে নিচে। আমরা তো এটাকে এখানে তুলে ফেলছি না, অলরেডি তো এটাকে আমরা এখানে তুলে ফেলছি। যদি এটাকে আমরা তুলে ফেলি, ধরো এখানে তুলছি না, তোলার পরে এখন আমরা এখান থেকে আবার নামাইতে চাচ্ছি, তো নামাইতে চাইলে এখন একটু খেয়াল করো, আমাদের সরণটা হচ্ছে নিচের দিকে, আবার তার ওজনটাও নিচের দিকে কাজ করতেছে। তখন তার, ধরো এটা ডাব্লিউ 1 হইলে এটা ডাব্লিউ 2 ইকুয়ালস টু হবে কি বলতো? এম জি এস কস। এখন একটু বলো, যেদিকে তার সরণ হচ্ছে ওই দিকেই তার ওজনটা কাজ করতেছে অভিকর্ষ ত্বরণের দ্বারা। কাজ যদি হয় তাহলে এই একই দিক যেহেতু, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। থিটার মানটা এখানে কত? 0 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 0। তাহলে আলটিমেটলি এখানে থাকতেছে হচ্ছে এস। এমজিএস। তাহলে দেখো তো একটা পূর্ণ চক্র হয়ে গেছে না? যতটুকু তুলছি ততটুকু নামাইছি, একটা পূর্ণ চক্র হয়েছে তো। তাহলে এখন যদি আমরা তার টোটাল যে ওয়ার্কটা আছে ওটা একটু হিসাব করার চেষ্টা করি, ধরো ডাব্লিউ ইকুয়ালস টু ডাব্লিউ 1 প্লাস ডাব্লিউ 2, তাহলে দেখো একটা প্লাস একটা মাইনাস, আলটিমেটলি হয়ে যাচ্ছে 0। আলটিমেটলি হয়ে যাচ্ছে একটা গুল্লা। বোঝা গেছে তো? তার মানে কি, তার পূর্ণ চক্রে কাজের মান 0 এবং তার পথের উপর নির্ভর করতেছে। দেখো পথ এখন সে যতটুকু উপরে যাক সমস্যা নাই, দুইটার যোগফলই কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। এই যে পথের উপর নির্ভর করতেছে না, জাস্ট প্রথম বিন্দু এবং শেষ বিন্দুর উপর নির্ভর করতেছে, এটাকে আমাদের আরেকটু ভালো মতো বুঝতে হবে। জাস্ট আমার সাথে একটু থাকো তোমরা ধৈর্য ধরে, তাহলে আমরা বুঝে যাবো জিনিসটা। এটা বোর্ডের এমসিকিউ এবং সিকিউতে অনেক বেশি আসে। তো সে ফর এক্সাম্পল, আমাদের একটা বস্তু মনে করে যে এখানে ছিল, হুম, তো এই বস্তুটার ভর হচ্ছে এম, এবং আমি চাচ্ছি এই বস্তুটাকে এখান থেকে ওইখানে নিতে, মানে একটা উচ্চতা নিয়ে যাইতে চাইতেছি আমি আর কি। ওকে, সো আমি যেহেতু এখান থেকে ওইখানে নিতে চাচ্ছি, আমি কয় ভাবে নিতে পারি একটু আমাকে বলো তো? আমি এখান থেকে এইভাবে নিতে পারি, তাহলে দিস ইজ ধরো আমাদের একভাবে। আমি আবার কি করতে পারি দেখো, আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হলো যে আমি প্রথমে বস্তুটাকে এখানে নিয়ে আসলাম, তারপর এখান থেকে ডাইরেক্ট এখানে তুলে ফেললাম, তাহলে তো হয়ে গেছে। তাহলে এই একটা ভাবে। আরেকজন আমাকে বলতে পারো যে ভাইয়া এত কাহিনী করার দরকার কি, ডাইরেক্ট এইভাবে নিয়ে নিলে তো আমি বস্তুটাকে ওখানে নিয়ে নিতে পারি, বুদ্ধিমানের কাজ হবে। তাহলে যেভাবে তুমি নাও না কেন, ধরো এটা হচ্ছে একভাবে, এইভাবে নিলে নিছো, আর মনে করো যে আরেকভাবে, তাহলে এইভাবে এইভাবে যে নিছো এটা মনে করো যে আরেকভাবে নিছো, তাহলে এই তিন ক্ষেত্রেই কি হবে? তাদের কাজটা সমান হওয়ার কথা। কেন? যেহেতু আমাদেরকে বলছে পথের উপর নির্ভর করতেছে না, তাহলে তাদের কাজ কি হওয়া লাগবে? তিন ভাবেই আমাদের কাজটা সমান হওয়া লাগবে। অর্থাৎ বস্তুটাকে আমি যেভাবে এখানে নিই না কেন, তার কাজটা সমান হওয়া চাই। এখান থেকে প্রচুর পরিমাণে সিকিউ আসে, তোমরা বুঝতেই পারো না, সাইন থেটা হবে, কস থেটা হবে, গুলায় ফেলো। সো একটু ঠান্ডা মাথায় খেয়াল করো আমার সাথে। তো একটু দেখো, যদি এই যে উচ্চতাটা আছে এটাকে যদি আমরা মনে মনে কল্পনা করে নিই যে এটা হচ্ছে এইচ, অ্যাকচুয়ালি এটা হচ্ছে এইচ, তাহলে দিস ইজ আওয়ার এইচ। ওকে, আর এটাকে আমরা বলে দিতে পারি হচ্ছে এইখান থেকে এখানের যে দূরত্ব, এটাকে আমরা বলতে পারি এস। এটাকে আমরা বলতে পারি এস। ওকে, আচ্ছা, সো একটু খেয়াল করো, ওই আগের শর্ত মতে সংরক্ষণশীল বল হওয়ার জন্য আমাদের হওয়া লাগবে W1 ইকুয়ালস টু W2 ইকুয়ালস টু W3। ওকে, তো একটু আমাকে বলো তো ভাইয়া, আমরা যদি অভিকর্ষ ফোর্সের দ্বারা যে কাজটা ওইটা হিসাব করি, তাহলে এখানে কাজটা কি হওয়া চাই? কাজটা নেগেটিভ হবে। কিভাবে একটু পরেই দেখতেছি। মাইনাস এম জি এইচ, এটাই তো হওয়া চাই। তো আমরা একটু খেয়াল করি, দেখলেই বুঝতে পারবো সবাই। তো একটু আমাকে প্রথম দিকে একটু আমাকে বলো, তোমরা সবাই আমার সাথে সাথে একটু মনে মনে বলো, এখান থেকে যদি আমি এদিকে নিয়ে যাই, তাহলে বস্তুটার ওজন কাজ করতেছে হচ্ছে এই দিকে, তাহলে ওজন যদি নিচের দিকে কাজ করে, তাহলে দিস ইজ এম জি, আমরা স্মরণ করতেছি এই দিকে। ঠিক আছে, তাহলে বস্তু যেদিকে তার ওজন
অর্থাৎ ফোর্স যেদিকে সে 90 ডিগ্রিতে তার সরণ করতেছে, তাহলে এই জায়গাটাতে তার কোণটা কি, এই জায়গাটাতে তার কোণটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি, তাহলে এখান থেকে এখানে নিয়ে আসার জন্য বস্তুটাকে, এই যে এখান থেকে আমরা যদি এখানে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে আসলে খুব দুঃখ নিয়ে বলতে হচ্ছে যে এখানে তার কাজটা শূন্য হয়ে যাচ্ছে। কেন? 90 ডিগ্রি। তাহলে আমরা জানি কি W ইকুয়ালস টু এফ এস কস 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মানে কত? জিরো। আলটিমেটলি হচ্ছে জিরো। তাহলে এখান থেকে এখানে নিয়ে আসার যেই কাজটা সেটা হয়ে গেছে শূন্য। ঠিক আছে, এখন আমরা এখান থেকে এখানে নিতে চাচ্ছি, তাহলে আমার 3 নম্বর পদটা পূরণ হয়ে যাবে। তাহলে আমরা যদি এখান থেকে এখানে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে এখানেও সেম, তার এইদিকে কাজ করতেছে তার কি এমজি, এদিকে কাজ করতেছে কি এমজি, আর উপরের দিকে তুমি তাকে নিয়ে যেতে চাচ্ছ, তাহলে নিচের দিকে কাজ করতেছে এমজি, আর এদিকে তার কাজ করতেছে হচ্ছে এইচ, এদিকে কাজ করতেছে হচ্ছে এইচ, মানে তার সরণটা হচ্ছে উপরের দিকে। তাহলে আমরা একটু আগে দেখছিলাম এটা, যে এই কন্ডিশনে আমাদের কাজটা হয় মাইনাস এমজি এইচ, এখান থেকে আমরা বুঝতে পারতেছি। তো এখান থেকে ডাইরেক্ট আমরা লিখে দিতে পারি না যে এখানে কাজটা হচ্ছে আমাদের মাইনাস এমজি এইচ। ওকে, তাহলে আলটিমেটলি একটু আমাকে বলো তো, আমাদের যেই পদ থ্রি, এটাতে আমাদের কাজের পরিমাণ কত? 0 প্লাস কি হবে এমজি এইচ, একটা মাইনাস গুণ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি হচ্ছে এখানে থাকতেছে মাইনাস এমজি এইচ। তাহলে আমরা পরেরটা একটু খেয়াল করি। তাহলে এখান থেকে যদি আমরা এখানে সরাসরি নিতে চাই, মানে আমরা এইভাবে এত পেস গুস বুঝি না ভাই, আমি ডাইরেক্ট এখান থেকে এখানে যেতে চাচ্ছি, তাহলে আমাদের এই ক্ষেত্রেও কাজটা মাস্ট বি কি আসা উচিত? মাইনাস এমজি এইচ। এটাও মাইনাস এমজি এইচ আসার কথা। ওকে, সো আমরা একটু খেয়াল করি কিভাবে এটা মাইনাস এমজি এইচ আসতে পারে। তাহলে এটা যদি আমাদের এইচ হয়, তাহলে এখানে আমরা বলতে পারি এটা থেটা। তাহলে থেটার অপোজিটে যে থাকে সেটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব ভাই অতিভুজ কার কথা মাথায় আসে? সাইন থেটা। সাইন থেটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এইচ আর অতিভুজ হচ্ছে এস। তাহলে আলটিমেটলি এখান থেকে এইচ ইকুয়ালস টু আসতেছে এস সাইন থেটা। ওকে, তাহলে একটু তোমরা আমার সাথে বলো তো, তাহলে কাজ কি হবে এখানে? এখানে কাজ হবে যে ভাইয়া W2 ইকুয়ালস টু হবে এম জি এস সাইন থেটা, সাইন থেটা। এখানে আমরা একটা -1 গুণ করে দিব। কেন? অ্যাকচুয়ালি আমরা যদি মহাকর্ষীয় বলের দ্বারা কাজ চিন্তা করি, তাহলে এই বস্তুটাকে আমরা নিচ্ছি উপরের দিকে, কিন্তু তার এদিকে কি কাজ করতেছে? জি এর মানটা কাজ করতেছে, তাহলে মাস বিটা কি হবে? মাইনাস হবে। তাহলে এখান থেকে এই যে পোর্শনটুকু আছে, এই পোর্শনটুকুকে আমরা কি বলতে পারি বলতো? এটাকে আমরা বলে দিতে পারি, দেখো এস সাইন থেটা মানে হচ্ছে এইচ, তাহলে আলটিমেটলি এটাকে আমরা বলতে পারি যে মাইনাস এম জি এইচ। তাহলে তোমরা কি বুঝতে পারতেছো? একটু খেয়াল করো তো, এখানটাতে একদম ইজিলি আমরা বলে দিতে পারি যে ভাইয়া W1 ইকুয়ালস টু W2 ইকুয়ালস টু W3। বুঝা গেছে? তুমি যেই পথে যাও না কেন, তার কি হবে? কাজটা সেমই হবে। এইগুলো হচ্ছে আমাদের সংরক্ষণশীল বলের জন্য যেই হিসাব নিকাশ। তো আমরা অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে কি কি জানি বলতো? এখান থেকে এমসিকিউ আসে, ভেরি কেয়ারফুল। অসংরক্ষণশীল বলের উদাহরণ হচ্ছে, 1 নম্বর হচ্ছে সান্দ্র বল, তোমরা জানো অনেকে হয়তোবা, 27 ব্যাচের অনেকে হয়তো জানবা না, পরে জানবা। আর আরেকটা হচ্ছে ঘর্ষণ বল, ঘর্ষণ বল। এই দুইটা উদাহরণ মাথায় রাখবা, এখান থেকেই তোমার এমসিকিউ আসবে। ওকে, সো এখান থেকে চলো আমরা সরাসরি প্রবলেম সলভিং এ চলে যাই। বোর্ডে একটা কোয়েশ্চেন আসছে, দেখো কি বলছে, যে একটি সুতার সাহায্যে 2 কেজি ভরের একটি বস্তুকে ঝুলিয়ে বস্তুটিকে 2.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে 5 মিটার উপরে উঠানো হলো এবং পরবর্তীতে নিচে নামানো হলো। এই যে উপরে তুলতেছে, নিচে নামাইতেছে। তো এই ক্ষেত্রে আমাদের লিফটের ম্যাথের কথা মাথায় আছে তোমাদের? লিফটের যে বেসিক গুলো আছে যদি না জানো, তাহলে এখান থেকেই আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। ধরো এটা হচ্ছে একটা লিফট। ওকে, তো লিফটের ভিতরে একটা মানুষ আছে, মনে করো যে আমার মতো হালকা একজন মানুষ। তাহলে একটু খেয়াল করো তো, অলওয়েজ মাথায় রাখবা যে সবসময় টানটা উপরের দিকে কাজ করবে, কারণ উপরে কি থাকে? দড়ি থাকে, লিফটের টান দিয়ে উপরে ধরে রাখে, তাই তো? তাহলে উপরের দিকে আমার কি কাজ করে? উপরের দিকে আমার কাজ করে হচ্ছে টি, টান। আর নিচে কি কাজ করবে বলতো? নিচে কাজ করবে ওই যে ব্যক্তিটা আছে তার ওজন। ঠিক আছে, হুইচ ইজ এমজি, ব্যক্তির ওজন। ঠিক আছে, এই লিফটের ওজন না কিন্তু। তাইলে এখন একটু আমাকে বলো তো, আমরা একটা রেখার মধ্যে যদি, মানে একই রেখা বরাবর যদি দুইটা ফোর্স কাজ করে, তাহলে আমরা নেট ফোর্স কিভাবে নেই? মাইনাস করে সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ। তাহলে একটু বলো তো, যদি এটা টানার ক্ষেত্রে চিন্তা করো, মানে উপরের দিকে মনে করো যে তুলতেছে, তাহলে এখানে তার একটা কি হবে? ত্বরণ হবে এ। তাহলে উপরে উঠার ক্ষেত্রে মনে হচ্ছে, ধরো উপরে তোলার ক্ষেত্রে, একদম ইজি কিন্তু দেখো, উপরে তোলার ক্ষেত্রে কি হবে?
একটু খেয়াল করো, সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ। তাহলে এখান থেকে দেখো, যেহেতু উপরে তুলতেছে তাহলে মাস্ট বি এখানে কি হবে, উপরে তোলার ক্ষেত্রে এখানে মাস্ট বি তার টানটা বেশি হবে কার থেকে, তার ওজনের থেকে, তাইলে তো সে উপরে উঠবে। ওজন বেশি হলে তো আর কি উপরে উঠতে পারবে, পারবে না তো। সো এখান থেকে আমরা নেট ফোর্স বলতে পারি যে টি মাইনাস এম জি মাইনাস এম এ। সো এখান থেকে আমরা টি সমান পাবো, দেখো এম জি প্লাস এ। তাহলে এটা হচ্ছে উপরে তোলার ক্ষেত্রে। এখন যদি জাস্ট বলে যে এখানে নিচে নামার ক্ষেত্রে, নিচে নামার ক্ষেত্রে, তাহলে বুদ্ধি খাটা একটু তোমরা বলো তো কি হবে, জাস্ট এই প্লাসের জায়গায় কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এম জি মাইনাস এ। ঘটনা কি বুঝছো? একটু বুঝে থাকলে চলো আমরা প্রবলেম সলভিং এ চলে যাই। উপরে উঠানোর সময় সুতার টান কত? তাহলে উপরে উঠানোর সময় সুতার টান যদি আমরা কল্পনা করি, তাহলে এই হচ্ছে বস্তুটা, যেটাকে কিনা আমরা এখন উপরে তুলতে চাচ্ছি। হ্যাঁ, উপরে তুলতে চাচ্ছি। তাহলে বস্তুর ভর যদি হয় মনে করো যে এন, তাহলে বস্তুটার ওজন কোন দিকে কাজ করে, কমন সেন্স কি বলে, এদিকে। ঠিক আছে, এবং তার টান কাজ করবে হচ্ছে উপরের দিকে, যেহেতু উপরে আমাদেরকে বলছে সুতার টান নির্ণয় করতে। তাহলে এটা যদি হয় আমাদের টি, এদিকে হচ্ছে আমার কাজ করতেছে হুইচ ইজ এমজি। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি, এবং তার ত্বরণ হচ্ছে এদিকে হচ্ছে, তাহলে হুইচ ইজ এ। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি সিম্পল ভাবে যে টি মাইনাস এম জি উপরে ওঠার ক্ষেত্রে ইকুয়ালস টু এম এ। সো এখান থেকে টি ইকুয়ালস টু হবে এম ইন্টু জি প্লাস এ। ওকে, সো মানটা কি হবে, যেহেতু আমাদের এম এর মান দেওয়া আছে কত, 2 কেজি। সো 2 × 9.8 প্লাস 2.2, ধরুন আমাদের দেওয়া আছে 2.2। তাহলে এটা একটু হিসাব নিকাশ করে বের করে কত আসে, 2 × 9.8 প্লাস 2.2 হুইচ ইজ 24। তাহলে আমাদের টান হচ্ছে কত, 24। তো নেক্সট আমাদের কোয়েশ্চেন কি করছে, যে বস্তুকে উল্টাতে বা নামাতে সুতার টান কর্তৃক বস্তুটির উপর কৃত কাজ কোন ক্ষেত্রে বেশি হবে। তাহলে এই বস্তুটাকে উঠাতে এবং নামাতে টান কর্তৃক কৃত কাজ, কৃত কাজ আমাদেরকে বের করে তুলনা করতে বলতেছে, তাই তো। তো এখান থেকে আমাদের সরি, এখান থেকে আমাদের টানটা তো আমরা পাইছি উল্টার ক্ষেত্রে, বা টানের উপরের ক্ষেত্রে যখন সে টানতেছে, তখন নামার ক্ষেত্রে তার টানটা বের করে দেন আমাদেরকে হিসাব করতে হবে তার কাজটা কত আসছে। তাহলে এই পজিশনে যদি আমরা টানটা বের করি, ধরো এখন যে পজিশনে আছে, এই পজিশনে যদি আমরা ধরো তার কাজটা বের করি, তাহলে হবে টি ডট এস, তাই তো। তার মানে হচ্ছে টি এস কস থেটা, টি এস কস থেটা। এখন থেটাটা কি হবে দেখো, টি এবং এস এর মধ্যে সম্পর্ক হবে, তাই না। তাহলে এস তো হচ্ছে এইদিকে, তাই না, এস তো হচ্ছে এইদিকে। তাহলে এইদিকে এস হচ্ছে, তাহলে টান উপরে কাজ করতেছে, সে উঠতেছে উপরের দিকে। তাহলে এদিকে তার কোণ কত হবে, একই দিকে থাকলে 0 ডিগ্রি হবে কোণটা। তাহলে এটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে আলটিমেটলি এই যে টানটা, এই টানটা হচ্ছে এইটা। তাহলে এই টানটা এটা যদি হয়, তাহলে 24 × এস, এস এর মান কত দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে হচ্ছে 5 মিটার, ইন্টু cos 0 ডিগ্রি মান হচ্ছে কত, 1। তাহলে এই মানটা কত আসতেছে, এই মানটা আসতেছে 24 × 5 × 1, আসতেছে হচ্ছে 120। এটা কোন সময়, যখন আমাদের সুতার টান কর্তৃক বস্তুটি উপরে উপরে তোলা হয়েছিল, যখন উপরে তোলা হয়েছিল, উপরে তোলা হয়েছিল। তাহলে এখন যদি নিচে নামানো হয়, ধরো এই পরের ক্ষেত্রে নিচে যদি নামানো হয়, তখন কি হবে, এই যে এই ঘটনা যখন ঘটানো হবে, তখন একটু খেয়াল করো তো। এখন যদি নিচে নামায়, ধরো নিচে যদি নামায়, তখন তার এসটা কাজ করতেছে নিচের দিকে, নিচের দিকে তার এসটা কাজ করতেছে, আর টান সবসময় তো উপরের দিকেই থাকবে, দড়ি তো উপরের দিকে টান টান থাকবে, তাই না। তাহলে এই ক্ষেত্রে তার সূত্রটা হবে কি বলতো, ডাব্লিউ ইকুয়ালস টু টি এস কস, এখন তার অপোজিট না, যেহেতু টান উপরে এস নিচ্ছে, তাহলে 180 ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে। এবং এখানে যে টিটা আছে একটু লক্ষ্য করো, এই টিটা কি হবে, যেহেতু আমাদের এখন বলতেছে নিচে নামবে, নিচে নামার ক্ষেত্রে মাইনাস হবে এখানে, তাই না। তাহলে এই ক্ষেত্রে আমাদের টানটা হবে এম জি মাইনাস এ ইন্টু এস কস 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে একটু বলো তো, 180 ডিগ্রি মানে হচ্ছে মাইনাস, -1 দিয়ে গুণ করে দিবা, ইন্টু বস্তুর ভর হচ্ছে 2 কেজি, জি হচ্ছে 9.8 মাইনাস এ হচ্ছে 2.2 ইন্টু তার এস হচ্ছে 5। তাহলে এটা একটু ক্যালকুলেশন করো যদি, তাহলে কি হবে, 2 × 9.8 মাইনাস 2.2 ইন্টু 5। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার চলে আসে -76 জুল। ওকে, তাহলে বুঝতেই পারতেছো যে কোন ক্ষেত্রে বেশি হবে। ডেফিনেটলি আমার পজিটিভ মানটা বেশি হবে, পজিটিভ মানটা হচ্ছে এইটা। তাহলে উপরে ওঠার ক্ষেত্রে আমার মানটা বেশি হবে, এটা যদি আমাদের 1 হয়, এটা যদি আমার 2 হয়, তাহলে আলটিমেটলি আমাদের আনসারটা হচ্ছে যে ওই 1টাই বেশি হবে যখন উপরে উঠবে, আর নিচে নামার ক্ষেত্রে মানটা সবসময় নেগেটিভই হবে। ঠিক আছে, তাহলে আই গেস তোমরা বুঝতে পারতেছো এখানে সবকিছু। ওকে, সো এটা আমাদের খুবই খুবই ভাইটাল একটা টপিক,
কুয়া পানি শূন্য করতে কৃত কাজ, চৌবাচ্চা থেকে পানি বের করা, কুয়া থেকে পানি বের করতে কৃত কাজ, এই প্রবলেমগুলো 100% কোয়েশ্চেন থাকে বোর্ডে। সো একটু মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো। অনেকেই আছে বুঝো না যে ভাই অ্যাকচুয়ালি সম্পূর্ণ খালি, অর্ধেক খালি, 1/4 খালি করতে গেলে আসলে কেমন ভাবে ফর্মুলাটা অ্যাপ্লাই হয়। জাস্ট এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখো, জিন্দেগিতে ভুলবা না। ওকে, সো আমরা প্রথমে একটু ভিজুয়ালাইজ করে নেই। মনে করো এটা হচ্ছে আমাদের কুয়া, কুয়াতে আমাদের পানি আছে। ওকে, সো এই কুয়াটার উচ্চতা কি? এই কুয়াটার উচ্চতাটা হচ্ছে এই যে এখান থেকে এখান পর্যন্ত উচ্চতাটা হচ্ছে এইচ। ওকে, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখো, আমাদের কাজ করতে হবে কতটুকু। যদি আমরা প্রথমটা নিয়ে কাজ করি, ধরো ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এইচ, এই পানি তুলতে এম জি এইচ ড্যাশ, আমি যতটুকু পানি বের করি না কেন আমার কাজ করতে হবে কতটুকু? এম জি এইচ ড্যাশ পরিমাণ। তাহলে এখানে এইচ ড্যাশ মানে কি ভাইয়া? এখানে এইচ ড্যাশ মানে হচ্ছে গড় সরণ অথবা ভর কেন্দ্রের সরণ অথবা ভার কেন্দ্রের সরণ। এই কথাটার মিনিংটা হয়তো অনেকে বুঝতেছে না। এই এইচ ড্যাশটা হচ্ছে গড় সরণ অথবা ভার কেন্দ্রের সরণ। সো আমি একটা নিয়ে তোমাকে দেখাই, তাহলে সব বুঝতে পারবা। তারও আগে একটা জিনিস মাথায় রাখো, এই জায়গাটাতে তোমার এম এর মানটা দেওয়া থাকবে না, দেওয়া থাকবে পানি। এই ইনফরমেশনটা দেওয়া থাকবে যে কুয়ার কথা বলবে, কুয়ার মধ্যে তো পানি থাকে, তাই না? তাহলে পানি থেকে আমরা কিভাবে ভর বের করতে পারি? দেখো, পানির আমরা কি জানি? ঘনত্ব জানি না? তো ঘনত্ব জানলে আমরা সূত্র ইউজ করতে পারি রো ইকুয়ালস টু এম বাই ভি। সো এখান থেকে আমরা বলতে পারি এম ইকুয়ালস টু রো ভি। বাট এখানে কথা হচ্ছে ভাইয়া, আমরা ভিটা কিভাবে বের করবো? একটু খেয়াল করো, ভি ইকুয়ালস টু কি হবে? ভি ইকুয়ালস টু হবে, যেহেতু এটা কি একটা কুয়া মানে সিলিন্ডার, সিলিন্ডারের ক্ষেত্রে তার আয়তন কি হয়? পাই আর স্কোয়ার এইচ। অনেকে 4/3 পাই আর কিউব দিয়ে দেয়, বোকার মতো কাজ করিও না। এটা কি সিলিন্ডার, সিলিন্ডারের আয়তন কি 4/3 পাই আর কিউব? নেভার এভার। সো এটা ইউজ করবা। এটা নিয়ে কাজ করি। সম্পূর্ণ খালি এই কথাটা যদি বলে, এই কথাটা যদি বলে, তখন আমরা কি করব? মূলত আমাদের পাওয়ার বের করতে বলে যে একটা মোটর সম্পূর্ণ খালি করতে কতটুকু পাওয়ার আমাদের লাগতেছে। তো একটু খেয়াল করো, সম্পূর্ণ যদি খালি করতে চাই আর কোয়াটা যদি সম্পূর্ণ পরিমাণ ভরা থাকে, তাহলে আমরা ভর কেন্দ্র চিন্তা করতে পারি তার মাঝ বরাবর। অলওয়েজ মাথায় রাখবা, এই মাঝের লেয়ারটাই হচ্ছে তার ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্রের সরণ মানে কি? যদি এইটা হয় তোমার h/2, এটাও কি হবে h/2, কারণ পুরোটা h হইলে মধ্যখানে যদি আমরা একটা লেয়ার চিন্তা করি, তাহলে এটুক হবে h/2, এটুক হবে h/2। তাহলে ভর কেন্দ্রের সরণ কত হচ্ছে? মানে হচ্ছে এখান থেকে আমি পানিটা উড়াইতেছি, তাহলে এখান থেকে সরণ কতটুকু হচ্ছে? এখান থেকে সরণ হচ্ছে আমাদের মূলত এই যে h/2। তাহলে এই জায়গাটাতে h ড্যাশটা কি হবে যদি আমরা সম্পূর্ণ খালি করতে চাই? হুইচ ইজ h/2। তাহলে আরেকভাবে বের করা যায়, কি বলছি? এই যে গড় সরণ। তাহলে গড় যদি আমরা বের করতে চাই, ধরো গড় সরণ, ওইটাও কিন্তু বের করা যাবে। দুইটাই মাথায় রাখো। গড় সরণ হইলে আমরা কি করব? দেখো, একদম তলে যাও, পানির লেয়ারের একদম নিচে যাও। এই যে দেখো, এখানে একটা লেয়ার আছে না একদম নিচে? তাহলে আমি যদি সম্পূর্ণটা খালি করতে চাই, তাহলে কি করতে হবে আমাকে ভাইয়া বলো তো? এই যে একদম নিচের লেয়ারের পানি উপরে আসতে হবে, আবার এখান থেকে এইখানে যে লেয়ারটা আছে এখান থেকেও পানি উপরে আসা লাগবে। একটা লেয়ার আছে না এখানে? এই যে এখানে একটা লেয়ার আছে না, লাস্ট লেয়ার, আর এখানে হচ্ছে একদম নিচের লেয়ার। তাহলে আমার কি যদি সম্পূর্ণটা খালি করতে হয়, একদম নিচের যে লেয়ারটা আছে ওইটাও বাইরে আসা লাগবে, আর উপরে যে আছে তাকেও বাইরে আসা লাগবে। তাহলে একটু আমাকে বলো তো, এখানে উপরে তার কোনো সরণ নাই, তার আসলে উপরে তো একদম সে ভরাই আছে, তাহলে এখানে এইচ এর সরণটা হবে 0, বাট এখানে তার সরণটা হবে কি? এইচ। তাহলে আমাদেরকে গড় নিতে বলছে। গড় নিলে আমাদের দুইটা আছে, দুইটাকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব। একটা হচ্ছে এইচ প্লাস, আর একটা হচ্ছে ধরো 1 হলে এটা 2/2। তাহলে দেখো, উপরে লেয়ারের জন্য 0, নিচের একদম নিচ থেকে উপরে তুলতে গেলে লাগতেছে h/2। সুতরাং এটা হচ্ছে h/2। বুঝা গেছে? তো এখান থেকে যদি আমাদেরকে পাওয়ার বের করতে বলে, পাওয়ার বের করতে বলে কি করবা? জাস্ট p ইকুয়ালস টু কি করবা বলো তো? p ইনপুট মূলত কি হবে? mgh' t, মানে আমাদের সময়ের রেসপেক্টে কতটুকু কাজ করতেছে, এটা হচ্ছে আমাদের পাওয়ার। বুঝা গেছে তো? তাহলে আমরা পরেরটা নিয়ে কাজ করি, যে অর্ধেক খালি করার জন্য আমাদের আসলে শর্তটা কি হবে? একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, অর্ধেকের কথা বলতেছে। তাহলে অর্ধেকের কথা বললে, ধরো এটা আছে এরকম। ওকে, এখন আমাদেরকে কি বলছে? অর্ধেক করার জন্য, মানে অর্ধেক খালি করা হয়েছে। অর্ধেক খালি করা হয়েছে মানে অ্যাকচুয়ালি আমাদের এই যে একটুক পরিমাণ খালি করতে হবে, অর্ধেক। তাহলে অর্ধেক খালি করা মানে কি? যে আমার যেতটুকু বাকি আছে অতটুকু নিয়ে কাজ করতে হবে। তাহলে এটা হচ্ছে আমার পুরোটা এইচ। তাহলে এটা যদি পুরোটা এইচ হয়, এটা হচ্ছে h/2,
এটা হচ্ছে আমার h/2, অর্ধেক অর্ধেক হবে। এটা তো আমরা বুঝতে পারি, দেখেই বুঝতে পারি। তো এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে একটু আমার সাথে তোমরা নিজেরাই বলো, তাহলে এই অর্ধেক পানি ভার কেন্দ্র কোথায় হবে? এই অর্ধেক পানি ভার কেন্দ্র হবে ভাইয়া মধ্যেখানে। এইটা তো সবাই জানি, মধ্যেখানে হবে। ভার কেন্দ্র মানেই মাঝখানে লাইন টেনে দিবা, লেয়ার টেনে দিবা। তাহলে এটাই হচ্ছে আমার কি ভার কেন্দ্র। তাহলে আমি যদি এখন এই পানিটার ক্ষেত্রে বের করতে চাই আমার এইচ ড্যাশটা যদি আমি বের করতে চাই, এইচ ড্যাশটা, তাহলে ভার কেন্দ্রের সরণ মানে কি? ভার কেন্দ্রের সরণ মানে হচ্ছে এই যে এখান থেকে পানি বের করতে চাচ্ছি, তাহলে আমরা তো দেখছি, একটু আগেও দেখছি, পুরোটা যদি আমার h/2 হয়, তাহলে h/2 এর অর্ধেক করতে চাচ্ছি, তাহলে এটা কি হবে? এটা হবে h/4, নিচেও হচ্ছে h/4, তাই না? অর্ধেকেরও অর্ধেক করতেছি, তার মানে h/4। তাহলে আমি যদি ভার কেন্দ্র সরণটা বের করতে চাই, তাহলে আমার যাওয়া লাগতেছে এতটুকু পরিমাণ, এতটুকু পরিমাণ, যে আবার এতটুকু পরিমাণ যাওয়া লাগতেছে। আলটিমেটলি আমার কতটুকু যাওয়া লাগতেছে? h/4 তো যাওয়া লাগতেছেই, প্লাস আমার যাওয়া লাগতেছে h/2 পরিমাণ। ঠিক আছে, তাহলে h/4 পরিমাণ যাওয়ার পরে আমার যাওয়া লাগতেছে h/2। তাহলে আমার এখানে কত হয় দেখো তো, 1/4 প্লাস 1/2, দ্যাট মিনস হচ্ছে 3h/4, 3h/4 পরিমাণ আমার যাওয়া লাগতেছে। ভাইয়া এভাবে একটু কঠিন মনে হচ্ছে, গড় সরণ দিয়া করি চলো। তাহলে গড় সরণ দিয়া যদি আমরা বের করার চেষ্টা করি, সেম মানটাই আসবে। গড় সরণ, একটু আমার সাথে একটু মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। গড় সরণ মানে কি? এই যে পানির লেয়ার যেটা আছে, এই পানির লেয়ার, নিচের লেয়ারটাকে আমার বাইরে বের করতে হবে, দ্যাট মিনস এটাকেও বাইরে বের করতে হবে। আবার উপরে যে লেয়ারটা আছে এইটাকেও আমার বাইরে বের করতে হবে, এটাকেও আমার বাইরে বের করতে হবে। তাহলে আলটিমেটলি আমার কতটুকু যাওয়া লাগতেছে দেখো তো। আমার এটার জন্য যাওয়া লাগতেছে এইচ পরিমাণ, উপায় নাই, কারণ একদম নিচের পানি যদি আমি বাইরে বের করতে চাই, তাহলে পুরো এইচ পরিমাণ বের করে নিয়ে আসতে হবে। আর উপরের লেয়ারটাকে বের করার জন্য আমার কতটুকু যাওয়া লাগতেছে? এতটুকু তো h/2। সো আমার এটার জন্য লাগতেছে h/2। তাহলে আলটিমেটলি আমার দেখো দুইটা সরণ হচ্ছে, একটা হচ্ছে পুরাটুকু h, একটা হচ্ছে পুরাটুকু h, হুইচ ইজ h, প্লাস একটা হচ্ছে h/2। তাহলে h/2, আর যেহেতু গড় নিচ্ছি 2 দিয়ে ভাগ করে দাও। এতটুকু বুঝছো? তাহলে এখানে হচ্ছে 3h/2, নিচে হচ্ছে 2, আলটিমেটলি আসতেছে 3h/4। একটু মিলায় দেখো তো, 3h/4 আমরা ভার কেন্দ্র সরণ দিয়ে বের করছি, আবার আমরা গড় সরণ থেকেও বের করছি। তাহলে বাকি সব তো সেম, এগুলো তো সব জায়গায় সেম, তাই না? এই যে এই ক্ষেত্রে যা যা মান বের করছি সব ক্ষেত্রে সেম হবে। ঠিক আছে, বুঝতেছো জিনিসগুলো নাকি একটু কঠিন মনে হচ্ছে তোমাদের কাছে? কঠিন মনে হচ্ছে? তারপরে আমরা দেখি 1/4 ক্ষেত্রে ঘটনা কি ঘটবে। তাহলে 1/4 ক্ষেত্রে যদি আমরা একটু বের করার চেষ্টা করি, তোমরা নিজেরা আমার সাথে সাথে করো, একটু পরেই আমরা দেখবো প্রবলেম, তাহলে আমাদের সলভ করতে আর কষ্ট হবে না। তাহলে একটু যদি ডিলিট করে দিই, এটা থাকবে, প্যারা নাই। ওকে, তাহলে আমরা হচ্ছে 1/4 নিয়ে কাজ করব। 1/4 কথা যদি বলে, তখন একটু খেয়াল করো তো, আমরা এখন চাচ্ছি কি করতে? 1/4। 1/4 মানে ধরো আমি ধরে নিচ্ছি যে একটু কল্পনা করে নিচ্ছি আর কি। তো আমাদের যদি এতটুকু পানিকে আমরা যদি এখন খালি করতে চাই, তাহলে খেয়াল করো, পুরাটুকু হচ্ছে তার এইচ। ওকে, আর এটা হচ্ছে 1/4, মানে h/কত? h/4। তাহলে খালি যতটুকু থাকতেছে এটা কি হবে? জাস্ট h মাইনাস h/4। পুরোটা যদি h হয়, এটা যদি h/4 হয়, তাহলে h মাইনাস h মাইনাস, ধরো h মাইনাস h/4, এটাই তো হচ্ছে আমাদের এই খালিটুকু। তাহলে এটা থাকতেছে কত? 3h/4। বোঝা যাচ্ছে তো? তাহলে এটা হচ্ছে 3h/4। এখন আমরা যদি ভার কেন্দ্র দিয়ে বের করার চেষ্টা করি, ধরো h ড্যাশ যেটা আছে, h ড্যাশটা যদি আমরা ভার কেন্দ্র দিয়ে বের করার চেষ্টা করি, ভার কেন্দ্র, তাহলে ভার কেন্দ্র মানে কি? জাস্ট মধ্যখানে একটা রেখা টেনে দাও, মধ্যখানে একটা কি করবা? সুন্দর মতো একটা রেখা টেনে দাও, এই যে এখানে। এখন আমাকে তোমরা একটু বুদ্ধিমান পোলাপান একটু আমাকে বলো, সবাই বুদ্ধিমান আমি জানি, সবাই পারবা এটা। এটা যদি হয় আমার h/4, তাহলে এটা তারও অর্ধেক, তাহলে এটা কি হবে? h/4/2, মানে হচ্ছে কত? h/8। মানে বুঝো নাই? এটা হচ্ছে 1/4, তাই না? পানি আছে 1/4। তাহলে একটু খেয়াল করো, এই যে 1/4 পানির ক্ষেত্রে একটু কল্পনা করো তো, যে এটার ভার কেন্দ্র যেটা আছে এটাকে আরো অর্ধেক করে ফেলবে, তাহলে হবে h/8। h/8, বুঝতেছো? তাহলে h/8। তাহলে আমাকে যদি এখন পানিটাকে বের করতে হয়, তাহলে আমার h/8 পরিমাণ তো যাওয়াই লাগবে, সাথে 3h/4 পরিমাণও যাওয়া লাগবে। মানে বুঝো নাই? দেখো, কেন জানি মনে হচ্ছে আমি তোমাদেরকে আমার ফিলিংস দিয়ে বুঝাইতে পারতেছি না, একদম যা আমি নিজে বুঝতেছি তা বুঝাইতে পারতেছি না। দেখো, আমার যাওয়া লাগবে কতটুকু? এতটুকু যাওয়া লাগবে। ভার কেন্দ্র যদি আমি স্মরণ করি, তাহলে ভার কেন্দ্র স্মরণ এতটুকু হবে। পানি বের করতে চাইলে আমার আর এতটুকু যাওয়া লাগবে। তাহলে আলটিমেটলি আমার কতটুকু যাওয়া লাগতেছে দেখো তো, ভার কেন্দ্রের জন্য h/8 পরিমাণ, প্লাস হচ্ছে
3h/4 পরিমাণ। এখন যদি আমাদেরকে ভার কেন্দ্র না দিয়ে বলে যে এখন তুমি সরণ দিয়ে বের করো, তো যার যেটা ভালো লাগে ওইটা দিয়ে বের করবো। ঠিক আছে, আমি এখন গড় সরণ দিয়ে বের করি। তাহলে একটু খেয়াল করো, গড়ের ক্ষেত্রে এই যে পানি নিচের লেয়ার আছে, এটা হচ্ছে নিচের লেয়ার, এটা হচ্ছে উপরের লেয়ার। তাহলে আমি যদি এটাকে খালি করতে চাই, তাহলে একদম নিচের লেয়ারে যে আছে তাকেও বের করে নিয়ে আসতে হবে, তাকেও বের করে নিয়ে আসতে হবে, এবং উপরের লেয়ারে যে আছে তাকেও বের করে নিয়ে আসতে হবে, তাকেও বের করে নিয়ে আসতে হবে। তাহলে একটু আমাকে বলো, এই যে নিচের লেয়ারের জন্য আমার কতটুকু যাওয়া লাগতেছে? এটা তো এইচই, আমার উপায় নাই, এইচ পরিমাণে যাওয়া লাগবে। কিন্তু নিচের লেয়ারকে বের করতে চাইলে পুরো অংশটুকুতে এইচ পরিমাণ যাত্রা যাবে, দূরত্ব হবে। আর আমার উপরের অংশটুকু যদি বাইরে বের করতে চাই তাহলে কতটুকু যাওয়া লাগবে? এই যে 3h/4, 3h/4, এই যে খালি খালি অংশটুকু তো আমার পার করলেই আমার পুরোটা বের হয়ে যাচ্ছে। তাহলে আমার যেহেতু দুইটা উচ্চতা পাইছি, একটা হচ্ছে 3h/4 আর একটা হচ্ছে h/2, তাহলে এটা একটু ক্যালকুলেট করো। তাহলে সেম টু সেম এটা যা আসবে এটা তাই আসবে, সেম টু সেম আসবে। আশা করি আমি বুঝাইতে পারতেছি। ওকে, যতটুকু আমার পক্ষে পসিবল ভাই আমি একদম ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি। এখন আমরা চলো আমরা প্রবলেম সলভ করি, একদম বোর্ডের কোয়েশ্চেন যেগুলা বারবার বারবার রিপিট হয়। দেখো খেয়াল করে কি বলছে, ট্যাঙ্কের গভীরতা 20 মিটার ও ব্যাস দেওয়া আছে 4 মিটার। পাম্প চালু করার 10 মিনিট পর 1/4 খালি করে পাম্পটি নষ্ট হয়ে গেল। পরে আরেকটি পাম্প দ্বারা বাকি পানি খালি করা হয়েছে। মানে আমাদের একটা কুয়া আছে, তাই না? তো কুয়াটাকে কি হয়েছিল, এই কুয়াটা সম্পূর্ণ ভরা ছিল। তাহলে এই কুয়া থেকে 1/4 পানি খালি করার পরে একটা পাম্প নষ্ট হয়ে গেছে। এই 1/4 খালি করার পরে পাম্পটা নষ্ট হয়ে গেছে। ওকে, আমার ডাটা কি কি দেওয়া আছে? পাম্পটার উচ্চতা দেওয়া আছে, হুইচ ইজ h = 20 মিটার। এবং এই জায়গায় একটু ভালো মতো খেয়াল করবা এই ডাটার দিকে। তোমরা অনেকে তাড়াহুড়ায় তোমরা এটা আর হিসাবে চিন্তা করে ইউজ করে ফেলবা, আর এটা যে বেশ দেওয়া আছে তোমাদের মাথায় এটা খেলবেই না। পরীক্ষার হল তো তাড়াহুড়া করবা, এই জন্য আগেই বের করে ফেলবা যে r এখানে হবে 2 মিটার, d/2। ওকে, তারপর হচ্ছে এখানে টাইম দেওয়া আছে কত? টাইম দেওয়া আছে আমাদের কত মিনিটের কথা বলছিল? 10 মিনিট, 10 মিনিট। ওকে, তাহলে আমাদেরকে প্রশ্ন করছে কি? প্রশ্ন করছে যে পাম্পের ক্ষমতা কত, ক্ষমতা কত। তাহলে ক্ষমতা বের করার জন্য অলওয়েজ মাথায় রাখবা আমাদের একটাই সূত্র জানা আছে। সূত্রটা কি? যে P = mgh-t। এখানে তোমরা যেটা করবা, অনেকেই ভুলে ভুলে যেটা করবা ভাইয়া, এই যে h ড্যাশটা আছে এটা তোমরা 20 বসাই দিবা অনেকে। কিন্তু এতক্ষণ আমি কি বক বক করলাম তাইলে? এটা হচ্ছে ভার কেন্দ্রের সরণ অথবা গড় সরণ, ভুলে এখানে 20 বসানো যাবে না, ভুলেও 20 বসানো যাবে না। ওকে, আচ্ছা, তো আমাদের এখান থেকে কনসার্ন হচ্ছে এইচ ড্যাশটা বের করাটা। তাহলে একটু খেয়াল করো, যদি একটুক হয় তোমার, পুরোটা যদি হয় তোমার, মনে করো যে এইচ, এটা যদি এইচ হয়, ওকে, বের করছে কতটুকু? বের করছে মূলত 1/4, তাই না? তাহলে এটুক হচ্ছে আমাদের h/4। ঠিক আছে, তাহলে আমরা যদি গড় সরণ বের করার চেষ্টা করি, এই যে 1/4 পানি বের করার জন্য গড় সরণ h ড্যাশ ইকুয়ালস টু হবে, খেয়াল করো, আমার পানিটাকে যদি বের করতে চাই তাহলে এই লেয়ার থেকে আমার যাওয়া লাগবে হচ্ছে h/4 পরিমাণ, আর উপরের লেয়ার থেকে আমার যাওয়া লাগবে 0 পরিমাণ। পানি যদি বের করতে চাও, মানে এই এই অর্ধেক যদি মানে 1/4 যদি বের করতে চাও, নিচের লেয়ার এখান থেকে বের করতে হবে আমার h/4 পরিমাণ, আর উপরে পানি তো ভরাই ছিল, উপর থেকে যাওয়া লাগবে আমার 0 পরিমাণ। দ্যাট মিনস এখানে হবে 0 প্লাস h/4/2। আলটিমেটলি এই মানটা হচ্ছে কত? h/8। বুঝতে পারতেছো? এটা একটু আগেও বুঝাইছি, আমি আবার বুঝাতে চাচ্ছি না, তোমরা নিজেরা বুঝবা। আই গেস আগেরটুকু বুঝলে এটা বুঝবা। আচ্ছা, তো এখন আমরা কি করব? এখন আমরা মানগুলা বসাবো। খেয়াল করো, এখন এই যে এমটা আছে, এই এমটা তো দেওয়া নাই ভাইয়া, এম তো দেওয়া নাই, আমরা কি করব এখন? তো এমটা দেওয়া না থাকলে আমরা তো জানি সেটা যে ρ = m/v, তাহলে m = হবে ρ v, যেখানে v এর মানটা আমরা জানি। v এর মানটা কি হবে? v এর মানটা কি হবে বলো তো? তোমরা অনেকেই বসাই দিবা এখানে ডাইরেক্ট πr²h, এবং তোমরা প্রবলেম সলভ করে দিয়ে আসবা, কিন্তু এটা হবে না। কেন হবে না? আমরা ভরটা নিব কতটুকুর জন্য? ভরটা নিব আমরা এই যে এতটুকুর ভর নিব। বাট তুমি এখানে কি কল্পনা করতেছো? এখানে তুমি সম্পূর্ণটার ভর নিয়ে নিচ্ছ, দরকার নাই তো। তুমি নিবা এইটুক, এই অংশটুকুর ভর নিবা। তাই এই অংশটুকুর ভর নিতে গেলে আমি কি করব? এটাকে 4 দিয়ে ভাগ করে দিব। এটাকে কি করব? 4 দিয়ে ভাগ করে দিব। মানে 1/4 তো নিচ্ছি আমরা, পুরাটুকুর 1/4 নিচ্ছি, তাহলে ভরের ক্ষেত্রে আমার 1/4 চিন্তা করতে হবে। তাহলে এখান থেকে আমার ভিটা হবে কি বলতো? সো এখান থেকে আমাদের, ধরো আমি যদি বের করতে চাইলে v ইকুয়ালস টু হবে 1/4 ইন্টু πr²h। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের v, এটা হচ্ছে আমাদের v। ভুল হবে না তো? পরীক্ষা হলে কিন্তু অনেক কিছু হয়ে যায় ভাই, ছোট জিনিস কিন্তু
মিস্টেক করা যাবে না। তাহলে আমরা এখান থেকে সব মানগুলো আই গেস পায়ে গেছি, একটু খেয়াল করো তো। এম হচ্ছে আমাদের কি, রো, কি হবে বলতো, রো পাই আর স্কোয়ার এইচ ইন্টু 1/4 ইন্টু জি, তো জি এর জায়গায় থাকবে এইচ হচ্ছে কত, এইচ হচ্ছে h/8, h/8 ডিভাইডেড বাই হচ্ছে টি। তাহলে একটু মানগুলো বসাও, এখানে মানগুলো বসানো তোমার জন্য কঠিন ব্যাপার হবে, সবাই একটু হাতে হাতে করার চেষ্টা করো, মানগুলো বসাও। মানগুলো বসালে কি হয়, হাতে হাতে করো, ক্যালকুলেটর হাতে নিয়ে। 10⁻³ ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার, ইন্টু এইচ এর মান হচ্ছে 20, ইন্টু জি এর মান হচ্ছে 9.8, সাথে একটা 1/4 আছে, ইন্টু h/8 মানে হচ্ছে 20/8, আর ভাগ করতেছে কত, 10 মিনিট, মানে 10 × 60 সেকেন্ডে নিয়ে নিবা। তাহলে একটু বসাও এখানে কত, 10⁻³ ইন্টু পাই ইন্টু 4 ইন্টু 20 ইন্টু 9.8 ইন্টু 1/4 ইন্টু 20/8, ভাগ করে দিবা কত দিয়ে, 10 × 60। তাহলে আমাদের মানটা চলে আসতেছে 2565। কত আসতেছে, 2565.634 ওয়াট, এটা ওয়াটে হবে। বুঝতে পারতেছো তো? একটু বুঝে থাকলে পরে কোয়েশ্চেনটার দিকে একটু খেয়াল করে, আমাদেরকে কি বের করতে বলছে, যে দ্বিতীয় পাম্পটি যদি বাকি পানি 20 মিনিটে শূন্য করতে পারে তাহলে কোনটির অশ্বক্ষমতা বেশি। তাহলে প্রথমটার ক্ষেত্রে তো বের করছি, তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে বের করে আমরা অশ্বক্ষমতা বের করলেই তো হয়ে যাচ্ছে। তোমরা করো আমার সাথে সাথে, সাথে সাথে করো। তাহলে দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে কি করছে, বাকি অংশ খালি করছে। বাকি অংশ মানে কতটুকু খালি করছে বলো তো, যদি এটা h/4 হয় তাহলে বাকি থাকতেছে h মাইনাস h/4 অংশ, দ্যাট মিনস এখানে থাকতেছে 3h/4 অংশ। তাহলে একটু খালি করতেছে, তাহলে এতটুকু খালি করার জন্য আমার গড় সরণটুকু কিভাবে বের করব, আমরা গড় সরণটুকু কিভাবে বের করব, গড় সরণ h ইকুয়ালস টু হবে, খেয়াল করো তো, আমরা একটু আগেও দেখছি বেসিকটা, যে দেখো একদম নিচের লেয়ারের পানি বের করতে আমার যাওয়া লাগবে h পরিমাণ, আবার এখান থেকে আমার পানি বের করতে লাগবে আমার কতটুকু, আমার h/4 পরিমাণ, তাই না? কারণ অলরেডি তো h/4 পরিমাণ বের করার পরে একটা পাম্প নষ্ট হয়ে গেছে, তাহলে আমার পানি আছে এই বরাবর, তাহলে পুরোটুকু খালি করতে আমার একদম নিচের লেয়ার থেকে যাওয়া লাগবে h পরিমাণ, উপরের লেয়ার থেকে যাওয়া লাগবে এই খালি অংশটুকু h/4 পরিমাণ। তাহলে আমরা গড় করে দিব, তাহলে গড় করে দিলে হবে h প্লাস h/4 ডিভাইডেড বাই 2। বুঝতে পারতেছো তো? তাহলে এটা আসলে কি হবে বলো তো, এটা হবে 5h/8, 5h/8। সো দিস ইজ আওয়ার গড় সরণ, দিস ইজ আওয়ার এইচ ড্যাশ, তাই তো? তাহলে এটা যদি h' হয় তাহলে বাকিটুকু একটু তোমরা ক্যালকুলেশন করো আমার সাথে সাথে, ক্যালকুলেশন করো। তাহলে এখান থেকে আমরা p ইকুয়ালস টু পাবো কি বলতো, mgh। তাহলে এখানে আমাদের v যেটা হবে, এখানে আমাদের v যেটা হবে সেটা আমরা কিভাবে নিব, ভিটা আমরা কিভাবে বের করি, পাই আর স্কোয়ার এইচ, তাই তো? বাট এখানে কি হবে, যেহেতু আমাদের এই অতটুকু, অতটুকুই তো আমরা নিচ্ছি, এতটুকু তো আমরা নিচ্ছি, তাই না? এতটুকু নিচ্ছি না, তোমরা এখানে এই ভুলটা অনেকেই করো, আসলে আমি জানি না যে কেন তোমাদের ভুলটা হয়। আমরা এটা তো গড় সরণ নিছি, বাট আমরা এখানে ভর কতটুকু বের করতেছি, ঠিক অতটুকু বের করতেছি, আমরা ভর হিসাব করতেছি যতটুকু আমার ভরা ছিল ততটুকু। তাহলে আমার খালি ছিল 1/4, বাকি আছে কতটুকু, 3h/4 পরিমাণ, 3h/4 পরিমাণ, বাকি ভর যতটুকু বাকি আছে 3h/4 পরিমাণ উচ্চতার ভর আমাদের বাকি আছে। তাহলে আমাদের এখানে একটা গুণ করে দিবা, কি বলতো, এই এসটা হবে কি, এখানে একটা গুণ করে দিবা 3/4, 3/4, তাহলে ভরটা হবে 3/4। তাহলে এই ক্ষেত্রে আমাদের এম এর মান, যেহেতু এটা হচ্ছে এম জি এইচ ড্যাশ ডিভাইডেড বাই টি, তাহলে একটু একসাথে বসায় ফেলি, তাই নাকি, একসাথে বসাই। খেয়াল করো এখানে এম এর মানটা কত, এম এর মানটা হবে রো 10⁻³ এদিকে একটু খেয়াল করো, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার মানে কত, আর মানে হচ্ছে 2 ইন্টু এইচ, পাই আর স্কোয়ার এইচ, এই এইচটা তো আবার পুরাটুকুই নিবা তোমরা, এটা হচ্ছে কত, 20, তাই তো? আচ্ছা, এখন জি এর মান তো বসাইতেই পারবা, ইন্টু এইচ ড্যাশ, এই এইচ ড্যাশটা কি, এই এইচ ড্যাশটা হচ্ছে 5h ডিভাইডেড বাই এইচ, মানে 5 × 20 ডিভাইডেড বাই 8। বুঝা গেছে? বুঝতে পারতেছো? কিন্তু কিন্তু এখানে কি করতে হবে বলো তো, আমরা যে আয়তনটুকু নিছি, এই যে এই আয়তনটুকু যে নিছি, যে পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে কার জন্য নিছি, এই যে 3/4, এই ভরের জন্য নিছি আয়তনটুকু। তাহলে এখানে একটা কি করবা, 3/4 দিয়ে গুণ করে দিবা, মাস্ট বি, এটা তোমাদের মাথায় রাখতে হবে। ডিভাইডেড বাই কত মিনিটে, 20 মিনিটে, তাহলে 20 × 60। তো এটা তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে বের করো, তাহলে 20
তাহলে এখানে হবে কত, এখানে হবে 3/4 ইন্টু কত 20 ইন্টু 20 ডিভাইডেড বাই 5 ইন্টু 20 ডিভাইড বাই 8। ক্যালকুলেশন তোমরা নিজেরা করো যাতে ভুল না হয়। এই মানটা আসতেছে 30, অশ্ব ক্ষমতা বের করতে বলতেছে, তাহলে এটাকে আবার 7/4 দিয়ে ভাগ করে দিবা। তাহলে এটা আসতেছে আমাদের হচ্ছে 42.98 এইচপি। 7/4 দিয়ে ভাগ করে দিবা, আর এটা হবে 2565.63 ভাগ 7/4, দ্যাট ইজ কল 3.4 এইচপি। এই হচ্ছে আমাদের কি, কোনটার অশ্ব ক্ষমতা বেশি? ডেফিনেটলি P2 যেটা আছে ওইটার অশ্ব ক্ষমতা বেশি P1 থেকে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ডেফিনেটলি P1 থেকে P2 এর অশ্ব ক্ষমতাটা বেশি। বুঝতেছো তো? এই প্রবলেমটা বুঝো না এমন কেউ আছো? না বুঝলে তোমরা আমার যে জাহিদ ম্যাথর গ্রুপটা আছে, তোমরা এগুলো সাবমিট করবা যে তোমরা করছো, যাতে আমি বুঝতে পারি। এবং ওইখানে কমেন্ট করবা যে ভাইয়া এই জায়গাটা বুঝি নাই, তাহলে তুমি আবার আমি তোমাদেরকে সেম টপিকের উপরে ক্লাস দিয়ে দিব। টেনশনের কোনো কারণ নাই, আমি তো বলছি টেনশন নাই তোমাদের, আমি ফিজিক্সটা গুছাই দিব তোমাদেরকে। জাস্ট কমেন্ট করো, যত বেশি কমেন্ট করবা তত বেশি আমার ক্লাস নেওয়ার আগ্রহ হবে। ওকে, নেক্সট। তো দেখো আমাদেরকে কি বলছে, এ ও বি পানিপূর্ণ কুয়ার গভীরতা 12 মিটার ও 10 মিটার, দুইটা কুয়া আছে এবং বেশ দেওয়া আছে আলাদা আলাদা করে, কর্মদক্ষতা দেওয়া আছে আমাদেরকে আলাদা করে। দেন এক্স পাম্পটি এ কুয়াকে 24 মিনিটে পানি শূন্য করে, ওয়াই পাম্পের ক্ষমতা 2.4 এইচপি। অনেকগুলো তথ্য দেওয়া আছে আমাদেরকে। সো তথ্য আমরা ইচ্ছা মতো কাজে লাগাবো, ওইটার দিকে তাকাই আমরা আপাতত। দেখো আমাদেরকে প্রথম কোয়েশ্চেন কি বলছে যে এক্স পাম্পটির ক্ষমতা নির্ণয় করো। তাহলে এক্স পাম্প আসলে কোনটা? তাহলে এক্স পাম্পের আমার দেওয়া আছে আহ এই যে এক্স পাম্পের আমার কর্মদক্ষতা দেওয়া আছে কত, 70%। আবার এক্স পাম্প যেটা আছে ওইটার ক্ষেত্রে আমাদের তত্ত্বগুলা দেওয়া আছে এগুলা, যেমন ধরো আহ এখানে কুয়া দেওয়া আছে কি, গভীরতা একটা হচ্ছে 12, একটা হচ্ছে কত 10। ঠিক আছে, ওকে। এক্স পাম্পটি এ কুয়াকে 24 মিনিটে পানি শূন্য করে, এ কুয়াটাকে 24 মিনিটে পানি শূন্য করে। তাহলে পানি শূন্য করলে আমাদের এইচ ড্যাশের মানটা কি মনে আছে? সম্পূর্ণ কিন্তু ছিল ভরা, পানিপূর্ণ ভরা ছিল। তাহলে এইচ ড্যাশটা কি হবে যদি অর্ধেক খালি করতে হয়? মনে আছে, হুইচ ইজ h/2। h/2 একটু যদি আমরা জানি তাহলে আমরা আগে বাড়ি। তাহলে কি ঘটনা করছে, এই যে দেখো এক্স পাম্পটি এ কয়েককে 24 মিনিটে, তাহলে টি এর মানটা এখানে কত 24 মিনিট। 24 মিনিট। তাহলে আমরা কি কি লাগে দেখি আগে। দেখো পি ইকুয়ালস টু হবে এম জি এইচ ড্যাশ ডিভাইডেড বাই টি, যেখানে কিনা আমাদের এম এর মানটা দেওয়া নাই। তাহলে এম ইকুয়ালস টু কি হবে রো বি। ঠিক আছে, তাহলে রো বি যদি হয় এটার মান, আচ্ছা আমরা মান না বসাই, রো থাকলো বি। তাহলে আমার কত অংশের জন্য আমরা নিব? আমাদেরকে বলছে কি যে পানি শূন্য করে, পানি শূন্য করতেছে মানে কি পুরাটুকু খালি করতেছে, পুরাটুকু খালি করতেছে। তাহলে এখানে আমাদের আলাদা করে কোনো ভগ্নাংশ নিতে হবে না, পুরাটার আয়তন আমাদেরকে নিতে হবে। পুরাটার আয়তন কি পাই আর স্কোয়ার এইচ। ওকে, তো আমরা যদি একটু বসাই মানগুলো, তাহলে এই জায়গাটাতে মান হবে দেখো এম মানে হচ্ছে 10⁻³ ইন্টু পাই ইন্টু, দেখো যেই এ কুয়াটা আছে এ কুয়ার গভীরতা হচ্ছে 12, আর ব্যাস দেওয়া আছে কত, এর ব্যাসার্ধ না কিন্তু ব্যাস, খেয়াল করবা 1.8। তাহলে 12 আর 1.8, তাহলে পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1.8 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ হয়ে গেছে পাই আর স্কোয়ার এইচ, আর উচ্চতা হচ্ছে 12। ঠিক আছে, পাই আর স্কোয়ার এইচ ইন্টু এইচ ড্যাশ, এটা হবে এইটা, এই যে h/2 হুইচ ইজ 12 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই কত মিনিটে 24 মিনিটে, তাহলে 24 ইন্টু 60। তাহলে এটার আনসার কত আসে একটু আমার সাথে সাথে বের করার চেষ্টা করো। 10⁻³ ইন্টু পাই ইন্টু 1.8 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার ইন্টু 12 ইন্টু 12/2 ডিভাইডেড বাই 24 ডিভাইডেড বাই 24 ইন্টু 60। তাহলে এটার মান বের হয়ে গেছে হচ্ছে ধরো 127.23। আবার একটু চেক দাও, ক্যালকুলেশনে অনেক ঝামেলা হইতে পারে। পাই আর স্কোয়ার এইচ, ওকে, তারপর হচ্ছে 12 ইন্টু, এই যে দেখো জি এর মানটা দিছি, হায় হায় হায়, ইজ্জত সমান সব শেষ, 9.8। তাহলে এখানে হবে জাস্ট একটা গুণ হবে 9.8, 9.8। তাহলে আনসার হচ্ছে 11246.898। এটা হচ্ছে আমাদের ওয়াট, কিসে বের হয়েছে, এটা ওয়াটে বের হয়েছে। তাহলে আমরা আই থিঙ্ক বুঝতে পারতেছি
তাহলে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ইটা ইকুয়ালস টু, অলওয়েজ মাথায় রাখবা যে পি আউট পি ইন, মানে তার যতটুকু কাজ করার কথা ছিল সে কতটুকু কাজ করতেছে এটা হচ্ছে আউট, কথা ছিল যতটুকু কাজ করা সেটা হচ্ছে পি ইন ইন্টু 100%। তাহলে যেটা বের করবো এটা অলওয়েজ হচ্ছে এই যে কার্যকরী ক্ষমতা যেটা আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের পি আউট, বের করছি পি আউট, আমাদের দরকার হচ্ছে পি ইন। তাহলে পি ইন ইকুয়ালস টু হবে, দেখো পি আউট এখানে কত, 1246.898, ওকে, ডিভাইডেড বাই এখানে কি হবে, এখানে হচ্ছে আমাদের পার্সেন্টেজ মানে কত, পার্সেন্টেজ হচ্ছে 70%, তাহলে 100 দিয়ে ভাগ করে হয়ে যাবে 0.7। তাহলে এই পুরা মানটুকুকে তুমি 0.7 দিয়ে ভাগ করো, তাহলে মান আসতেছে 178128। এটা হচ্ছে আমাদের পি ইন অ্যাকচুয়াল যেটা আর কি। সো তুমি এটাও বের করে দিয়ে আইসো সেফটির জন্য আর কি। সো এই হচ্ছে আমাদের বিষয়। তো এটা যদি বুঝে থাকো তাহলে আমাদের একটু সামনে বাড়ি, এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ। তো বুঝতেছো তো এখানে কোনো কিছু আসলে প্রবলেম মনে হচ্ছে তোমার? তো আমাদেরকে বলছে এক্স ওয়াই পাম্প দ্বারা বি কুয়াকে একই সময়ে পানি শূন্য করা যাবে কিনা। তাহলে এক্স এবং ওয়াই পাম্প যেটা, যে দুইটা পাম্প দেওয়া আছে ওইটা থেকে আমরা বি কুয়া যেটা আছে এটাকে আমরা কি করব, খালি করতে চাচ্ছি। এটা কি করতে চাচ্ছি, একই সময়ে পানি শূন্য করা যাবে কি না খালি করতে চাচ্ছি আমরা। তাহলে খালি করার জন্য আমরা প্রথমে যে ওয়াই পাম্প যেটা আছে এটার দিকে একটু তাকাই। ওয়াই পাম্পের ক্ষেত্রে কি ঘটনা আছে, ওয়াই পাম্পের ক্ষমতা দেওয়া আছে 2.4 এইচপি। তার মানে এই মান যেটা দেওয়া আছে গিভেন, এটা হচ্ছে অলওয়েজ মাথায় রাখবা ইনপুট যেটা আর কি, যেটা তার অ্যাকচুয়াল ক্ষমতাটা আর কি, এইচপি। তাহলে 2.4 ইন্টু 746 ওয়াটে নিয়ে যাবা, একটা মান আসবে এখানে, ল্যামডা ইকুয়ালস টু পি আউট ডিভাইডেড বাই পি ইন, ঠিক আছে, ইন্টু 100%। তো আমরা ক্ষমতার আমাদের কি বলছে, একই সময়ে পানি শূন্য করা যাবে কিনা একই সময়ে। তাহলে এখান থেকে আমরা এই যে পি আউট যেটা আছে এটা বের করব, যেটা তার অ্যাকচুয়াল যেটা দিয়ে সে কাজ করে। তাহলে এটা ইকুয়ালস টু কি হবে, এটা ইকুয়ালস টু হবে এন ইন্টু পি ইন ডিভাইডেড বাই 100, তাই তো? তাহলে এই যে ইটা এর মানটা কত, ইটা এর মানটা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে কোন পাম্পের জন্য, ধরো আমরা ওয়াই এর ক্ষেত্রে চিন্তা করতেছি, ওয়াই, তাহলে ওয়াই এর ক্ষেত্রে আমাদের কত দেওয়া আছে, 60%, মানে এটা হচ্ছে 0.6, যদি আমরা 100 দিয়ে ভাগ করে দিই তাহলে ইনটু পি ইন কত, এই যে এই মানটা হবে, এই মানটাকে তুমি জাস্ট এখানে পি ইন করে দাও, তাহলে এখানে হচ্ছে 2.4 ইন্টু 746, আলটিমেটলি এই মানটা আসতেছে 17904। তাহলে এটা হচ্ছে 17904 ইন্টু 0.6 মানে হচ্ছে 107.4.6 4.24 ওয়াট। দিস ইজ আওয়ার পি আউট। এখন আমরা এখান থেকে আরামসে টি এর মান বের করতে পারি। এখন আমি এখানে বলতে পারি কি পি আউট ইকুয়ালস টু এম জি এইচ ড্যাশ ডিভাইডেড বাই টি, টি2, যেহেতু আমরা ওয়াই নিচ্ছি তাহলে এখান থেকে আমাদের কথা হচ্ছে এম বের করতে হবে। তাহলে এম সমান আমরা জানি রো ইন্টু ভি। সো আমরা যদি সম্পূর্ণ খালি করতেছি তাহলে এখান থেকে হবে পাই আর স্কোয়ার এইচ। সো দ্যাট ইজ কল রো হচ্ছে 10 টু দি পাওয়ার কিউব, পাই তো পাই এর জায়গায়, আর হচ্ছে দেখো যেহেতু আমরা বি নিয়ে কাজ করতেছি তাহলে উচ্চতা হচ্ছে 10, ব্যাসার্ধ হচ্ছে এই যে দেখো বেস 2 হলে ব্যাসার্ধ 1, তাহলে 1 স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে 10। তাহলে এটার মান কত আসে একটু ক্যালকুলেটরে বসাও তো, এটার মান চলে আসে 31415.92, ঠিক আছে। তো এখানে আমরা আরামসে টি2 সমান কি বলতে পারি বলো তো, টি2 ইকুয়ালস টু বলতে পারি উপরে এম এর মানটা হচ্ছে 31415.92 ইন্টু জি এর মান হচ্ছে 9.8 ইন্টু এইচ এর মান হচ্ছে 10/2। এইচ ড্যাশ কি হবে, যেহেতু সম্পূর্ণ খালি হচ্ছে তাহলে স্মরণ হবে h/2। এটা নিয়ে প্রচুর বুঝাইছি তোমাদেরকে। 107.4.24, তাহলে এই মানটা একটু বের করো সবাই, ক্যালকুলেশন করো, 9.8 ইন্টু 5 ডিভাইডেড বাই আনসার 415.92 ইন্টু 9.8 ইন্টু 5 ডিভাইডেড বাই 107.4.24। তাহলে চলে আসছে আমাদের মানটা হচ্ছে 14
32.99 সেকেন্ড। তাহলে এত বড় মান না নিয়ে আমরা মিনিটে নিয়ে নিই, 60 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 23.88 মিনিট। 88 মিনিট। এখন আমাদের এটা গেছে হচ্ছে T2 বাইর করছি, তাই না? তাহলে এখন আমাদের এক্স এর জন্য বি এ কুয়ার ক্ষেত্রে আমাদের টিটা বের করতে হবে। তাহলে এক্স এর এখানে পি এর মানটা দেওয়া আছে না? এই যে দেখো, এত দেওয়া আছে 12.6.89। তাহলে এখান থেকে আমরা কি সুন্দর মতো বলে দিতে পারি কি, দেখো তো, পি, যেহেতু আমাদের এটা এক্স ছিল, তাই না? তাহলে এক্স এর জন্য হবে পি এক্স ইকুয়ালস টু এম জি, সেম আগের মতোই, এম জি এইচ ডিভাইডেড বাই টি ওয়ান। সো এখান থেকে আমরা যদি টি ওয়ান বের করতে চাই, তাহলে একটু খেয়াল করো, টি ওয়ান বের করতে চাইলে এখানে এম এর মানটা তো এটাই, যেহেতু সেম কুয়া, তাহলে 3141.92 ইন্টু জি ইন্টু কত, 10/2 ডিভাইডেড বাই, এই যে পি এক্স এর মান কত, 1246 পয়েন্ট কত, 898। সো এই মানটা কত আসে দেখো, ক্যালকুলেটারে বসাও সবাই। 31415.92 ইন্টু 9.8 ইন্টু 5 ডিভাইডেড বাই 1246.898। সো এটাকে যদি আমরা মিনিটে নিয়ে যাই, আনসার হচ্ছে 20 মিনিট। 20 মিনিট মানে অ্যাপ্রক্সিমেট হচ্ছে 20 মিনিট। তাহলে ডেফিনেটলি কি বলছে যে গাণিতিকভাবে বিশ্লেষণ দাও কে একই সময় হবে কিনা, না একই সময় হবে না। আমাদের যেটা T2 যেটা আছে এটাতে লাগতেছে কত মিনিট, এটাতে লাগতেছে হচ্ছে আমাদের, দেখো এটাতে লাগতেছে হচ্ছে আমাদের 23 মিনিট, আর T1 যেটা আছে এটাতে লাগতেছে হচ্ছে আমাদের 20 মিনিট। মানে এক্স পাম্পটাতে 20 মিনিট লাগতেছে অ্যাপ্রক্সিমেট, আর আমাদের ওয়াই পাম্পটাতে লাগতেছে 23 মিনিটের মতো অ্যাপ্রক্সিমেট। বোঝা যাচ্ছে? ওকে, নেক্সট। তো দেখো এখানে কি বলছে আমাদেরকে, হেলানো তলের ইতো কাজ, এটা হচ্ছে আরেকটা টপিক। সো এই টপিকটা একটু ভালো মতো বুঝো, কারণ তল থেকে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন আসে আমাদের। এটা একটা বোর্ডের কোয়েশ্চেন। কি বলছে দেখো, 80 কেজি ভরের ব্যক্তি 20 কেজি বোঝা নিয়ে 40 মিটার দৈর্ঘ্যের হেলানো মই বেয়ে ছাদে উঠলো। মইটি বমির সাথে 40 ডিগ্রি কোণে হেলানো, অন্য কোনো দিন 60 মিটার দৈর্ঘ্যের মই লাগিয়ে একই বোঝা নিয়ে ছাদে উঠলো। দ্বিতীয় ক্ষেত্রে বই ভূমির সাথে কোণে হেলানো ছিল, কত কোণে? তাহলে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, যতক্ষণ না একটু ভিজুয়ালাইজ করবা ততক্ষণে বুঝবা না এটা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের সেই কি, আমাদের বিল্ডিংটা। সো বিল্ডিং এর সাথে ঘটনা কি ঘটছে, পড়ো ভালো করে, আবার পড়ো। ঘটনা কি ঘটছে যে ভূমির সাথে 40 ডিগ্রি কোণে হেলানো, অন্য কোনো দিন 60 মিটার দৈর্ঘ্যের মই লাগিয়ে একই বোঝা নিয়ে ছাদে উঠতেছে। তার মানে এই যে এখানের মধ্যে মই লাগানো হচ্ছে, এখানের মধ্যে মই লাগানো হচ্ছে, মনে করো এটা হচ্ছে মই, তো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি। ওকে, তো কি ঘটনা ঘটাইতেছে, এই যে এখান থেকে মই লাগানো, এখানে মই লাগানো ছিল, একদিন মই লাগাইছে কত কোণে, কত কোণে, এই যে 40 ডিগ্রি কোণে, 40 ডিগ্রি কোণে। এবং আমাদেরকে বলছে 60 কেজি ভরের ব্যক্তি এত কেজি বোঝা নিয়ে, মানে আলটিমেটলি তার ওজন হচ্ছে 60 আর 20 কত, 60 70 80 কেজি। তার মানে বোঝা নিয়ে এইদিকে উঠতে চাচ্ছে, তাই না? এদিকে মনে করো যে বোঝা নিয়ে উঠতে চাচ্ছে, তাহলে তার ভর হচ্ছে 60 প্লাস, সরি 80 প্লাস 20 মানে হচ্ছে 100 কেজি, 100 কেজি। ওকে, আচ্ছা। পরে কি বলছে, অন্য কোনো দিন 60 মিটার দৈর্ঘ্যের মই লাগে একই বোঝা নিয়ে ছাদে উঠলো। তাহলে এই যে মইটা ছিল, এই মইয়ের হচ্ছে তোমার কতটুকু দৈর্ঘ্যটা ছিল, এটার ছিল হচ্ছে তোমার 40 মিটার। ওকে, অন্য একটা দিন ঘটনা কি ঘটাইছে, অন্য একটা দিন 60 মিটার দৈর্ঘ্যের একটা মই নিয়ে সে একটা সামথিং গুণে উঠা শুরু করছে। তার মানে তখন এই মইটার ক্ষেত্রে তার ইয়াটা হচ্ছে 60 মিটার, 60 মিটার। তাহলে এই হচ্ছে আমাদের ঘটনাটা, বুঝতেছো তো? তাহলে এই কন্ডিশনে আমাদেরকে কি বলছে প্রথম কোয়েশ্চেনটাতে, যে দ্বিতীয় ক্ষেত্রে মই ভূমির সাথে কত কোণে হেলানো ছিল। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে মই, এই যে দেখো, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে 40 আর দ্বিতীয় ক্ষেত্রে এটা কত, আমাদেরকে এই থিটার মানটা বের করতে বলতেছে, এই থিটার মানটা আমাদেরকে বের করতে বলতেছে। তো এখান থেকে আমরা ইজিলি বের করে ফেলতে পারি কিভাবে, দেখো তো, এই যে এই পোর্শনটুকু নিয়ে যদি আমরা কাজ করি, ধরো যে এই পোর্শনটুকু নিয়ে যদি, সরি জাস্ট এ মিনিট, এই যে এই পোর্শনটুকু নিয়ে যদি আমরা কাজ করি, ধরো একটু নিয়ে যদি কাজ করি, তাহলে একটু খেয়াল করো এইদিকে, এইদিকে জাস্ট একটু খেয়াল করো, এটা বাদ। তো এখানে যদি আমি একটু এটা পুরা করে দিই, তাহলে এই যে এইখানে এই যে একটা ত্রিভুজ, এই যে ধরো এ বি সি, তারপর এটা ধরো ডি দিলাম, তাহলে এ ডি সি, এ বি সি, এইটার মধ্যে আমরা একটা অনুপাতের একটা সম্পর্ক বের করতে পারি কিনা, ত্রিকোণমিতি থেকে তো বের করে ফেলা যায়, এটার জন্য কি আমাদের ফিজিক্স জানতে হবে? নেভার এবার। তো আমাদের এই উচ্চতাটুকু আমরা জানি কিনা দেখো তো, আমাদেরকে বলছে যে
40 মিটার দৈর্ঘ্যের হেলানো মই বেয়ে ছাদে উঠলো। তাহলে আমাদের মইয়ের যেই উচ্চতা বা এই এস দেওয়া আছে এটা আছে, কিন্তু এখানে যেটা আছে এই এসটা দেওয়া নাই। তাহলে আমাদের এই মানটা দেওয়া আছে, ধরো এটার জন্য 40, এটার জন্য কত 60। ওকে, এই কোনটা দেওয়া আছে এই কোনটা দেওয়া নাই, তার মানে এই এইচ এবং এই হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে এখান থেকে আমরা সাইনের যে অনুপাত আছে এটা নেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য ইজি হবে। একটু খেয়াল করো, তাহলে প্রথমটার জন্য sin 40 ডিগ্রি, sin 40 ডিগ্রি হচ্ছে লম্ব ভাই অতিভুজ, কোণের অপোজিটে হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এইচ বাই কত 40, যেহেতু উচ্চতা সেম হবে দুইটার ক্ষেত্রেই, তাহলে এইচ ইকুয়ালস টু আমরা বলতে পারি 40 sin 40। ঠিক আছে, যেহেতু 40 মিটার বলছে, যেহেতু উচ্চতা সেম, আমরা দুইটার ক্ষেত্রে আমরা অনুপাতটা নিতে পারি একই উচ্চতার ক্ষেত্রে। তো এখন আমরা যদি এটার জন্য নেই, ধরো এটা হচ্ছে থেটা ছিল, তাহলে এখন হবে কি দেখো তো, সাইন থেটা ইকুয়ালস টু হবে এইচ ডিভাইডেড বাই 60। সো এইচ ইকুয়ালস টু হবে 60 সাইন কত থেটা, এটা আমরা জানি না, বাট এইচ তো দুইটার ক্ষেত্রে সেম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই এইচ যেটা আছে এইটা আর এই এইচটা তো সেম, তাহলে দুটো যদি সেম হয় তাহলে এখান থেকে আমরা ইজিলি বলতে পারি কিনা যে 40 সাইন 40 ইকুয়ালস টু, আমরা এখান থেকে বলতে পারি যে 60 সাইন থেটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা থেটার মানটা বের করতে পারবো না? একটু তো সবাই পারবা। এই যে থেটা যদি আমরা দিই তাহলে উপরে হবে 40 সাইন 40 ডিভাইডেড বাই কত 60। তাহলে এটাকে আমরা জাস্ট সাইন ইনভার্স করে দিলেই তো হয়ে যাচ্ছে। সাইন ইনভার্সের মান হচ্ছে 25.37। বোঝা যাচ্ছে তো? জাস্ট আমরা ত্রিকোণমিতি ব্যবহার করে কিন্তু এখান থেকে বের করে ফেলতে পারি, এটার জন্য আহামরি আমাদের আর কিছু জানা লাগবে না। ঠিক আছে, দেখো দেখো উচ্চতা সেম তো দুইটার ক্ষেত্রে, তো আমরা উচ্চতা থেকে অনুপাত থেকে আমরা সমান বলে বের করে ফেলতে পারতেছি। যার যেভাবে ভালো লাগে তুমি সেইভাবে বের করো। পরে কোয়েশ্চেনটা কি বলছে দেখো আমাদেরকে, যে কোনো ক্ষেত্রে মানে কোন ক্ষেত্রে সুবিধাজনকভাবে ছাদে উঠবে, সুবিধাজনকভাবে ছাদে উঠতে গেলে আমাদের কোন ক্ষেত্রটা ইউজ করতে হবে আমাদেরকে সেটাই বের করতে বলতেছে। সো দেখো কোন ক্ষেত্র যদি বলে তাহলে এটা মুছে দেই, সাইডে থাকবে। তো এখন আমাদেরকে, আচ্ছা একটু হিজিবিজি হয়ে গেছে না, এটা একটু সরাই ফেলি। ওকে, তো এখন যদি আমাদেরকে বলে যে কোন ক্ষেত্রে সুবিধাজনকভাবে সে নিতে পারবে, মানে উপরে এই মই বেয়ে উপরে উঠতে তার সুবিধা হবে, এই যে তার বোঝা যেটা আছে মাথার মধ্যে, এই বোঝাটাকে নিয়ে বেয়ে উঠতে তার আসলে সুবিধাজনক কোন ভাবে হবে। বাট একটু আগে আমি তোমাদেরকে দেখাইছিলাম, যেহেতু এগুলো হচ্ছে সংরক্ষণশীল বল, তাইলে এখান থেকে তোমার এইভাবে উঠুক এভাবে উঠুক যেভাবে উঠুক না কেন, তার কাজগুলো কি হবে সেম হবে। আবারও বলতেছি, যেহেতু সংরক্ষণশীল বল তার পথের উপর নির্ভর করে না, আমরা আগের বেসিক স্লাইডে দেখছিলাম, তাহলে এখানে ওই ক্ষেত্রে উঠুক আর এই ক্ষেত্রে উঠুক বা যেভাবে উঠুক তার কাজ সেম হবে। ঠিক আছে, কাজ সেম হবে, কিন্তু সুবিধাজনকের ক্ষেত্রে আমরা কি করব, দুইটার ক্ষেত্রে কাজ এমজিএইচই হবে, আমরা আগেও দেখছিলাম। ঠিক আছে, এটা কি আবার একটু ভেঙে দেখাবো? ভেঙে দেখার দরকার নেই, আগে আমি দুইবার দেখাইছি এটা। সো এখন আমরা দেখবো যে কোন ক্ষেত্রে তার সুবিধাজনক হয়, সুবিধাজনক কোন ক্ষেত্রে হয়। আচ্ছা একটু খেয়াল করো তো, এটার জন্য আমাদের একটু আনত তলের কিছু ব্যাপার স্যাপার একটু বোঝা লাগবে। ধরো এটা হচ্ছে আনত তলে আছে তাই না, তো এই ব্যক্তিটা হচ্ছে এখানে আছে। ঠিক আছে, তাহলে এইভাবে উঠতে চাচ্ছে সে, এদিকে উঠতে চাচ্ছে, তাহলে অবশ্যই তার এইদিকে কাজ করতেছে এমজি, এদিকে এমজি কাজ করতেছে, তাহলে তার এই যে বিপরীত দিকে, ঠিক তার তলের ওইদিকে কাজ করতেছে হচ্ছে তার আর। ঠিক আছে, আর তাহলে এই যে এমজি আছে না, এটা তো একটা কোণে আসছে তাই না, একটা কোণে আসছে, তাহলে এটা দুটো উপাংশ হবে, একটা উপাংশ হবে কোন দিকে, একটা উপাংশ হবে হচ্ছে এই যে এইদিকে, আর একটা উপাংশ হবে এইদিকে। তাইলে যার সাথে কোণ, জিওমেট্রিক্যালি এই কোণ আর এই কোণ সেম, তাহলে যার সাথে কোণ হবে সে হচ্ছে আমাদের cos থিটা। তাহলে এই জায়গায় হবে হচ্ছে আমাদের এম জি cos থিটা, আর এটা হবে আমাদের হচ্ছে এম জি সাইন থিটা, ওকে, একটু তো বুঝতে পারতেছি। তাহলে সে যে যাচ্ছে অ্যাকচুয়ালি, তাহলে এইদিকে ধরো সে একটা ফোর্সে যাচ্ছে, ধরো এই ফোর্সে যাচ্ছে, তাহলে আলটিমেটলি তার এখানে এই আর এই এমজি কস্তাটাকে নালিফাই করে দিবে, তলের ক্ষেত্রে তলের মানগুলো নালিফাই হয়ে যাচ্ছে। তাহলে আমার এই এমজি সাইন থেটা এবং এই এফ এর মধ্যে ঘটনাটা ঘটবে, সে যদি যেতে চায় তাহলে সে অ্যাকচুয়ালি সুবিধাজনক হবে কিনা এটা বোঝার জন্য দেখো আমরা এটা বুঝতে পারতেছি, সে যদি উপরে উঠতে চায় তাহলে তাকে এমজি সাইন থেটা পেছনের দিকে টানতেছে। একটু আমাকে বলো তো, যার এমজি সাইন থেটার মান বেশি হবে তার উঠতে বেশি কষ্ট হবে না? আবার ভাইঙ্গা বলতেছি, সে উপরের দিকে উঠতেছে, এফ বলে মনে করো, পিছনের দিকে তাকে অভিকর্ষজ বলের কারণে তাকে টাইনে ধরতেছে এমজি সাইন থেটা, তাহলে এমজি সাইন থেটা যার বেশি হবে, তার উঠতে কি কি হবে বলো তো, তার উঠতে বেশি
কষ্ট হবে। বাংলা কথা বুঝছো? আমরা এটা ধরে নিচ্ছি, একটু খেয়াল করো, আমরা ধরে নিচ্ছি এটা সমবেগের ক্ষেত্রে আমরা হিসাব করতেছি। তাহলে সমবেগের ক্ষেত্রে তাকে ডেফিনেটলি ফোর্সটা ইউজ করতে হবে এই যে এমজি সাইন থেটা এর মতো। যদি আমাদের সমবেগ না বলে দিত তাহলে কিন্তু এটা হইতো না। কোশ্চেনের মধ্যে একটু ঝামেলা আছে, কিছু তথ্য মিস করছে। দেখো, যেহেতু বলে নাই, আমরা ধরে নিব সমবেগ। তাহলে সমবেগে যদি সামনের দিকে যাইতে চায় তাহলে অবশ্যই তার সামনে যাওয়ার বলটা এই এমজি সাইন থেটার সমান হওয়া লাগবে, যদি কোনো ত্বরণ না থাকে। তাইলে যার এমজি সাইন থেটার মান বেশি হবে তার উঠতে কষ্ট বেশি হবে। বুঝতে পারতেছো? ফোর্স যার বেশি লাগবে, মানে উঠতে যদি সে বেশি ফোর্স অনুভব করে তাহলে কষ্ট তো বেশি হবে, তাই না? তাহলে এখান থেকে তুমি বের করে দাও, যে F1 ইকুয়ালস টু mg সাইন F1 মানে যে 40 ডিগ্রির জন্য থেটা 1 ধরো নাও, তাহলে mg মানে কত? 100 ইন্টু 9.8 ইন্টু সাইন 40 ডিগ্রি, এটার মান বের করো। আর F2 এর ক্ষেত্রে কি হবে? F2 এর ক্ষেত্রে হবে 100 ইন্টু 9.8 ইন্টু কি হবে? সাইন, এখন কত ডিগ্রি হবে? আমরা কত ডিগ্রি বের করছিলাম? মানটা কত ডিগ্রি বের করছিলাম? 25.37। ওকে, তাহলে চলো আমরা একটু বের করি প্রত্যেকটার জন্য। এখানে হচ্ছে 100 ইন্টু 9.8 ইন্টু সাইন 40, তাহলে এটার মান বের হয়ে যাচ্ছে হচ্ছে তোমার 629.98, এটা হচ্ছে নিউটন। আর এখান থেকে মান বের হচ্ছে 100 ইন্টু 9.8 ইন্টু সাইন 25.37, তাহলে এটা মান বের হচ্ছে তোমার 419.89। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারি যেহেতু এখানে F2 এর মানটা F1 থেকে বড়, সরি, F1 এর মানটাই তো বড়, F1 মানটা হচ্ছে F2 থেকে বড়, তাহলে সে প্রথম ক্ষেত্রে এই যে দেখো 40 ডিগ্রিতে উঠলে তার কষ্ট বেশি হবে। তুমি একটু নিজে ভিজুয়ালাইজ করে দেখো তো, যত বেশি তোমার খাড়া থাকবে মইটা তত বেশি কষ্ট হয় না ওঠার জন্য, আর যত বেশি তোমার একটু ভূমির সাথে তলের দিকে হেলানো থাকে তত তোমার কষ্ট কম হয়। খাড়া সিঁড়ি থাকলে কষ্ট হয় বেশি হয় না, আর ফ্ল্যাট থাকলে মানে কিছু কোণে থাকলে তার কষ্টটা কম হয়। তাহলে যত পিছনে আসবে তত কষ্ট কম হবে, যত বেশি কোণ কমবে তত বেশি খাড়া হবে, তত বেশি কষ্ট হবে। তাহলে তুমি তখন এইভাবে করে জিনিসটা জাস্টিফাই করে দিয়ে আসতে পারো। ওকে, আই থিঙ্ক বুঝতে পারতেছো। নেক্সট। ওকে, তো এটা একটা চমৎকার কোয়েশ্চেন, যশোর বোর্ডে আসছে। দেখো কি বলছে, যে আমাদের একটা আনত তলে একটা বস্তু দেখা দিচ্ছে যে উপরের দিকে উঠতেছে, কিছু তথ্যমত্ত দেওয়া আছে, গাড়ির ক্ষমতা দেওয়া আছে। তো আমাদেরকে বলছে গাড়িটি এ হতে বি তে যেতে কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে কৃত কাজের পরিমাণ কি হবে? কতবার যে তোমাদেরকে দেখাইছি, তাহলে এই ক্ষেত্রে কৃত কাজের পরিমাণ কি হবে? তাহলে কৃত কাজের পরিমাণ যদি বের করতে চাই, ধরো একটা বস্তু এখান থেকে তুলতে চাচ্ছে, উপর দিকে তুলতে চাচ্ছে, তাই না? যদি তুলতে চায় তাহলে একটু খেয়াল করো, এদিকে তার কি কাজ করবে? এদিকে কাজ করবে হচ্ছে তার এমজি। তাহলে এমজি যদি এদিকে কাজ করে যদি থেটা হয়, তাহলে ঠিক তার বিপরীতে কাজ করবে হচ্ছে তার কি আর এর মানটা, মানে প্রতিক্রিয়া বল। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো, তাহলে এদিকে এমজি এর উপাংশ হবে একটা, আর এদিকেও এমজি এর উপাংশ হবে একটা। তাহলে এটা তো নালিফাই হয়ে যাবে, আর এটা হয়ে যাবে এমজি কি সাইন থেটা, তাই তো? এমজি সাইন থেটা। সে যাচ্ছে হচ্ছে এইদিকে একটু খেয়াল করো, সে যাচ্ছেও এইদিকে, আবার তার সরণটাও হচ্ছে এইদিকে। তাহলে তার এখান থেকে কাজটা হবে ডাব্লিউ ইকুয়ালস টু এফ, এই যে এফ এস কস থেটা, এফ এস কস থেটা। কস থেটার মানটা কি হবে? দেখো, সে যাচ্ছে যে এইদিকে, এদিকে তার সরণ হচ্ছে, আবার এদিকেই তার ফোর্সটা দিচ্ছি, তাহলে এইখানে কোনটা হচ্ছে 0 ডিগ্রি, তাহলে এখানে হবে 0 ডিগ্রি। তাহলে এখান থেকে হবে এফ এস। তাহলে এফটা কি? এফটার ডেফিনেটলি এই এফ আর এই এমজি সাইনটা সমান হওয়া লাগবে। যেহেতু আমাদের কিছু বলে নাই, তার মানে সমবেগ ধরে নিচ্ছি, তাহলে এই যে এফটা আছে এই এফটা এই এমজি সাইন থেটা এর সমান। সো এখান থেকে হবে এমজি সাইন থেটা ইন্টু কি এস। বুঝতে পারতেছো তো? বোঝা যাচ্ছে? এখন যদি তোমার ইচ্ছা হয় যে ভাই আমি এভাবে বের করতে চাই না, আমি এমজি এইচ দিয়ে বের করতে চাই, বের করো, টেনশন কি, সেম জিনিসই আসবে। ধরো এটা হচ্ছে এইচ, তাহলে এই যে এটুকু আমরা ধরে নিচ্ছি হচ্ছে এস পরিমাণ, তাহলে লম্ব ভাই অতিভুজ, তাহলে সাইন থেটা হবে, তাহলে এখান থেকে হবে সাইন থেটা ইকুয়ালস টু লম্ব ভাই অতিভুজ এইচ বাই এক্স, এইচ বাই এক্স না তো এস, এক্স। সো এইচ বাই এস, সো এইচ ইকুয়ালস টু হবে এস সাইন থেটা। তাহলে সেম জিনিসই তো আসলো, এস সাইন থেটা। তাহলে দেখো এই জায়গাটাতে এই যে এস সাইন থেটা, এই জিনিসটাই তো হচ্ছে আমাদের এইচ, তাহলে এটাকে আমরা লিখতে পারি এম জি এইচ। দেখো এস সাইন থেটা মানে এই যে এই থেকে শুরু করে এটুক হচ্ছে এস সাইন থেটা, তো এটাই তো আমাদের হচ্ছে এইচ।
তাহলে আমরা বসাই দিলে চলে আসে mgh। তুমি যেভাবে ইচ্ছো ওইভাবে বের করো, তোমার যেভাবে ইচ্ছো ওইভাবে তুমি বের করো। তাহলে আমরা যদি এখন চেষ্টা করি এখান থেকে বের করার, তাহলে আনসারটা হবে w ইকুয়ালস টু m এর মানটা কত, m এর মানটা হচ্ছে 300 কেজি, 3000 কেজি ইন্টু 9.8 ইন্টু সাইন কত ডিগ্রি হবে, 15 ডিগ্রি বলছে, সাইন 15 ডিগ্রি ইন্টু এস, এস এর মানটা কত, 500 মিটার, 500 মিটার। তাহলে এটা আনসার কত হয় একটু খেয়াল করো, 300 ইন্টু 9.8 ইন্টু সাইন 15 ইন্টু 500 কত আসে, বড় বিদ্যুটে মান চলে আসে। এটাকে আমরা যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে চলে আসে 3804.63 কিলো জুল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। বুঝছো তো এতটুকু? না বুঝার মতো কিন্তু কিছু ছিল না। পরের কোয়েশ্চেনটা কি বলছে দেখো, এবি রাস্তা বরাবর গাড়িটির বেগ 72 কিলোমিটার পার আওয়ার সীমা অতিক্রম করা সম্ভব নয়। অর্থাৎ আমাদের এবি বরাবর বি এর মানটা বের করতে হবে। এবি বরাবর কি বের করতে হবে, বি এর মানটা। তাহলে এবি বরাবর যদি আমরা বি এর মানটা বের করতে চাই তাহলে একটু খেয়াল করো তো, খেয়াল করো তো কি করতে হবে। তো বেগটা আমরা ধরে নিব এখানে সমবেগ, যেহেতু আমাদেরকে বলে দেয়নি কিচ্ছু, তাহলে সমবেগ ধরে নিব। তাহলে সমবেগ ধরে নিলে আমাদের এখান থেকে কি বের করতে হবে, বিটা বের করতে হবে। তাহলে একটু দেখো তো আমরা এখান থেকে বলতে পারি কিনা যে পি ইকুয়ালস টু এম জি এইচ। ঠিক আছে, এখন একটু খেয়াল করো আমরা কি কোন পথে যাচ্ছি, এবি রাস্তা বরাবর, এই যে এবি রাস্তা বরাবর, এবি রাস্তা বরাবর। তাহলে এবি রাস্তা বরাবর যদি আমরা এস চিন্তা করি, এটা যদি এস চিন্তা করি তাহলে ওইদিকে আমাদের ক্ষমতাটা কি হবে, এম জি এস ডিভাইডেড বাই টি হবে, এস ডিভাইডেড বাই টি হবে কিনা। হুম, দেখো এই কোয়েশ্চনটা একটু অসম্পূর্ণ, বাট এই যে এখান থেকে এস বাই টি, এটাকে আমরা কি লিখতে পারি, এম জি টি ভি লিখতে পারি। তাহলে এখান থেকে ভি ইকুয়ালস টু কি পাবো, ভি ইকুয়ালস টু পাবো পি ডিভাইডেড বাই এম জি, যেখানে কিনা আমাদের পি এর মান কত, পি এর মানটা দেওয়া আছে এখানে 152.18 কিলোওয়াট। ঠিক আছে, কিলোওয়াট মানে হচ্ছে 10 টু দি পাওয়ার কিউব কিলো ওয়াট, তো ওয়াটই ডিভাইডেড বাই হচ্ছে এম জি, এম হচ্ছে কত 3000 ইন্টু 9.8। তাহলে এই মানটা কত আসে একটু ক্যালকুলেট করো। উপরে হচ্ছে 152.18 ইন্টু 10 টু দি পাওয়ার কিউব ইন্টু ইন্টু তো আর কিছু নাই, পি ডিভাইডেড বাই 3000 ইন্টু 9.8 হুইচ ইজ 5.17 মিটার পার সেকেন্ড। তাহলে আনসার কি হবে দেখো তো কি বলছে, এবি রাস্তা বরাবর গাড়িটির বেগ এত সীমা অতিক্রম করা সম্ভব নয়, গাণিতিকভাবে উক্তিটি যাচাই করা হলো। তাহলে বলবা যে গাণিতিকভাবে যাচাই করা হলো। ঠিক আছে, অথবা তুমি লিখে দিতে পারো যে 72 পয়েন্ট কিলোমিটারে যাবে না, নো, রিজেকশন, যেমনটা তুমি তাকে করার পরে রিজেকশন খাইছিলা। ওকে, নেক্সট। সো এই কোয়েশ্চেনটার দিকে একটু ভালো করে লক্ষ্য করো, এইটা যদি সলভ করতে পারো আনত তোর সংক্রান্ত যাই আসুক না কেন পরীক্ষায় তুমি পারবা। জাস্ট ভিতরে একটু কনফিডেন্ট রাখো, বুকের মধ্যে একটু বল রাখো, সবাই পারে তুমিও পারবা। বেসিক গুলা জানা আসছে না তোমার, অলরেডি পড়ছো, তাহলে তুমি এইখান থেকেই জিনিসটা সলভ করতে পারবা। কি বলছে দেখো, 20 কেজি ভরের একটি বস্তুকে চিত্র অনুসারে এ বিন্দু থেকে বি বিন্দুতে উঠানো হয়েছে, একই ভরের একটি বস্তুকে সি বিন্দু থেকে বি বিন্দুতে নেওয়া হয়েছে। দেখো এ থেকে বি, সি থেকে বিতে। প্রথম কোশ্চেনটা আমাদেরকে কি বলছে দেখো, যে প্রথম ক্ষেত্রে কাজের পরিমাণ নির্ণয় করো। প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে মানে কি, বস্তুটা সোজাসুজি উপরের দিকে তুলছে। তাহলে একটা বস্তু জাস্ট আমাদের লিফটের যেই বেসিকটা ছিল ওইটা অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে, যেহেতু এখানে আনত কোণ টুন নাই। তো একটু খেয়াল করো, এটার ভর যদি হয় তোমার এম, তাহলে এটা নিচের দিকে কাজ করবে হচ্ছে তার ওজনটা, আর এইদিকে হচ্ছে কাজ করতেছে তার কি, টানটা। তাহলে আমাদের কাজ বের করতে হলে আমাদের লাগবে কি, আমরা এটা তো জানি যে কাজ বের করতে লাগবে হচ্ছে আমাদের এফ এস কস থেটা। এখানে এসটা যেহেতু এখান থেকে এখানে উঠতেছে, এটা হচ্ছে তার এইচটা হিসাবে আসবে, এইচটা হিসাবে আসবে। তাহলে একটু খেয়াল করো, এটা যদি তার টান হয়, এটা যদি তার এমজি হয়, ভর হচ্ছে এম, তাহলে এখান থেকে আমরা বলতে পারি, দেখো ওইদিকে তার ত্বরণ আছে, ত্বরণ কত দেওয়া আছে, এর মানটা দেওয়া আছে দেখো এখানে। সো এখান থেকে আমরা বলতে পারি যে টি মাইনাস এম জি, যেহেতু উপরে উঠতেছে তাহলে অবশ্যই টিটা বড় হবে, ইকুয়ালস টু এম এ। সো এখান থেকে টি ইকুয়ালস টু হবে এম জি প্লাস এ। ওকে, জাস্ট আমাদের লিফটের যে বেসিকটা ছিল ওইটা। তাহলে এখানে আমাদের কাজটা কি হবে, কাজ হবে ডাব্লিউ ইকুয়ালস টু, খেয়াল করো আমাদের এই জায়গাটাতে টান এবং যে সরণটা আছে তার মধ্যে আমাদের সম্পর্ক টি এবং এস এর ডট গুণফল। তাহলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, তাহলে কোস 0 ডিগ্রি মানে হচ্ছে 1,
তার মানে হচ্ছে দেখো এফ এস cos 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে এফ এস হবে। তাহলে এফ বলতে এখানে টান বোঝাচ্ছি, এফ বলতে এখানে বোঝাচ্ছি কি টান, তাহলে টান হচ্ছে এম জি প্লাস এ ইন্টু এসটা হচ্ছে এইচ, যেহেতু এখান থেকে সে এখানে উঠতেছে তাহলে এটা হচ্ছে এইচ ধরে নিচ্ছি আমরা। তাহলে এখান থেকে আমাদের মানটা বের হবে কত দেখো, এম এর মানটা কত 20 কেজি, 20 9.8 প্লাস এর মানটা কত 4 মিটার ইন্টু দেখো এইচ এর মানটা দেওয়া নাই, এখানে এইচ এর মানটা যেহেতু দেওয়া নাই সো মিসিং আছে এখানে, সো এইচটা রেখে দিবা, ঠিক আছে, রেখে দিবা। টেনশনের কিছু নেই পরীক্ষার হলে যে তুমি পারো নাই কিংবা হচ্ছে না, ভাই বেসিক জানা থাকলে মান একটা এক্সট্রা ইচ্ছা করে দিয়ে দিছে, না থাকলে গুণ আকারে থাকবে অথবা ভাগ থাকলে ভাগ আকারে রেখে দিবা, ঠিক আছে। এটা টিচারদের তোমাদের একটা নার্ভ টেস্ট করার একটা ওয়ে, এটা আর কিচ্ছু না। তাহলে 20 ইন্টু একটু পর্যন্ত হিসাব করো, মানটা চলে আসছে হচ্ছে তোমার 20 ইন্টু 9.8 ইন্টু 4 ইন্টু এইচ, তাহলে এই ক্ষেত্রে আমাদের মানটা চলে আসছে হচ্ছে 276 এইচ। তো দিস ইজ আওয়ার কি কাজ। তো এখন আমাদের দ্বিতীয় কোশ্চেনে কি বলছে দেখো, প্রথম ও দ্বিতীয় কোন ক্ষেত্রে বস্তুটিকে নিয়ে যাওয়া সহজ হয়েছে গাণিতিক ভাবে দেখাও। যার কাজ কম হবে তার নীতি সহজ হবে, শেষ। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কাজ এটা পাইছি, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা কাজটা বের করে দিই তাহলেই তো আমাদের আমাদের কাজ শেষ হয়ে যাবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ঘটনা কি করছে, এই যে আনত তলে নিচ্ছে, তাহলে সেই আমাদের আনত তলের যে কনসেপ্ট গুলো শিখছিলাম ওইগুলো আমরা অ্যাপ্লাই করে এখন শেখার চেষ্টা করব। দেখো আবার, তাহলে একটা বস্তু আমরা কি করতে চাচ্ছি, এইদিকে তুলতে চাচ্ছি, তাই তো, এইদিকে তুলতে চাচ্ছি। ওকে, এই বস্তুটা আমরা এইদিকে তুলতে চাচ্ছি। তাহলে বস্তু যদি তুলতে চাই তাহলে আমাকে একটু বলো তো ভাইয়া, তাহলে বস্তুর তো ভর আছে একটা, বস্তুর ভর আছে, তাহলে ভরের কারণে তার এইদিকে কাজ করবে ওজন, তাহলে ওজন যেহেতু এদিকে কাজ করবে তাহলে ঠিক তলের বিপরীতে কাজ করবে কি, তার হচ্ছে আর, প্রতিক্রিয়া বল হচ্ছে আর। ওকে, তাহলে এই যে ভাই আপনি ওজনটা দিলেন আর এটা হচ্ছে আপনি থেটা ধরে নিলেন, তাইলে এই ওজন যেটা আপনি নিচের দিকে দিছেন ওইটার দুইটা উপাংশ হবে, আপনি নিজে শিখাইছেন, ওকে ভাইয়া আমি শিখাইছি তোমাকে। এখন যেহেতু তার দুইটা উপাংশ হবে, একটা উপাংশ হবে হচ্ছে তোমার এই যে এইদিকে, একটা উপাংশ হবে হচ্ছে এই যে এইদিকে। ওকে, তাহলে ভাইয়া আপনি তো বলছেন জিওমেট্রিক্যালি এই কোণ আর এই কোণটা হচ্ছে সমান, তাহলে যার সাথে কোণ হবে সে হবে cos থেটা, এটা হবে mg এর cos থেটার উপাংশ, আর এটা হবে mg sin থেটা, sin থেটা। ওকে, তাহলে সে উঠতে চাইতেছে কোন দিকে, সে উঠতে চাচ্ছে হচ্ছে এইদিকে, এইদিকে সে উঠতে চাচ্ছে, তাই না, এদিকে উঠতে চাচ্ছে একটা ত্বরণে, তাই না, একটা ত্বরণে সে উঠতে চাচ্ছে। তাহলে আমরা ধরলাম এফ ফোর্সে সে উপর দিকে তো উঠতে চাচ্ছে যেখানে তার এ ত্বরণটা সৃষ্টি হয়। তাহলে এখন একটার মধ্যে অনেকগুলো ফোর্স আছে, সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ আমরা যেটা শিখছিলাম একদম শুরুর দিকে। তাহলে এই মহাশয় এবং এই মহাশয় আর এরা তো নালিফাই হয়ে যাচ্ছে, তাইলে এখানে আমাদের সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ এটা অ্যাপ্লাই করলে কি হবে দেখো তো, সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ। ওকে, তাহলে এখান থেকে নেট ফোর্সটা কি হবে, যেহেতু উপরে উঠতে চাচ্ছে তাহলে এই মানটা থেকে এই মানটা বেশি, তাহলে এফ থেকে মাইনাস যাবে, তাকে নিচের দিকে যে টানতেছে, তাহলে এম জি সাইন থেটা ইকুয়ালস টু এম এ। ঠিক আছে, একটু তো আমরা বুঝতেছি। তাহলে এতটুকু যদি বুঝে থাকি আমরা, একটু আমাকে বলো তো ভাইয়া, এখান থেকে আমরা এফটা যদি বের করার চেষ্টা করি তাহলে এফ ইকুয়ালস টু হবে এম, যদি আমরা কমন নিয়ে আসি তাহলে এখানে হবে জি সাইন থেটা প্লাস এ। তাহলে এখান থেকে আমাদের এফ এর মানটা কি আসে, দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে 20 কেজি, জি হচ্ছে 9.8 ইন্টু সাইন, সাইন এখানে 45 ডিগ্রি দেওয়া আছে থেটার মান, ওকে, প্লাস ত্বরণ দেওয়া আছে হচ্ছে 4 মিটার। তাহলে এটার আনসার কত আসে, 20 ইন্টু 9.8 ইন্টু সাইন 45 প্লাস 4, তাহলে এটার মান চলে আসে হচ্ছে 218.59 নিউটন। এফ এর মানটা পাইছি, তাহলে আমাদের কাজ বের করতে হবে, তাই তো, আমাদের কি বের করতে হবে, এটা তো আমরা পাইছি এফটা, তাই না, তাহলে আমাদেরকে কাজ বের করতে হবে, খেয়াল করো। তাহলে তার ফোর্স কাজ করতেছে হচ্ছে এইদিকে, ফোর্স কাজ করতেছে এইদিকে, আবার তার সরানো সরানো হচ্ছে কোন দিকে, এইদিকে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি, একই দিকে। তাহলে এখান থেকে আমাদের ডাব্লিউ ইকুয়ালস টু হবে এফ ডট এস, তার মানে হচ্ছে cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে এফ এস হয়ে যাবে। তাহলে এফ পাইছে কত 218 ইন্টু 59 ইন্টু, এখান থেকে আমরা এস কিভাবে বের করতে পারি দেখো তো, এসটা হচ্ছে এই এই মানটুকু হচ্ছে আমাদের এস, এই মানটুকু হচ্ছে আমাদের, দেখো এই মানটুকু হচ্ছে আমাদের এস, ঠিক আছে। আমরা এখানটাতে আমরা যেটা মানে হিসাবে নিয়ে আসব সেটা হচ্ছে এই এসটা, তাই না। তাহলে এই এসটাকে আমরা কি বলতে পারি বলো তো, যেহেতু আমাদের এখানে এইচ সম্বলিত একটা
জুল বের হয়েছে, তাহলে আমাদের এখানে এইচ সংক্রান্ত কিছু একটা আনতে হবে। তাহলে এখানে আমরা এস না দিয়ে আমরা সাইন থিটার সূত্র ইউজ করি, ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের এইচ, তাই না? তাহলে এটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তাহলে আমরা বলতে পারি যে সাইন থেটা ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই এখানে কত এস, সুতরাং এইচ ইকুয়ালস টু হবে এস সাইন থেটা। ঠিক আছে, তার মানে একটু খেয়াল করো তো, এই এস এর জায়গায় আমরা কি লিখতে পারি? এস এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে এইচ বাই সাইন থেটা। এস এর জায়গায় লিখতে পারি এইচ বাই সাইন থেটা। সাইন থেটা মানে কত? 45 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি আমরা একটু বের করার চেষ্টা করি, ইনটু বা এটা ভাগ হবে, আনসার ভাগ সাইন 45, তাহলে আনসার চলে আসছে হচ্ছে 309.137 ইন্টু এইচ তো জায়গায় থাকবে, তাহলে দিস ইজ আওয়ার W1 W2। তাহলে কোন ক্ষেত্রে বেশি? এটা 276 ইন্টু এইচ বেশি নাকি 309.13 ইন্টু 7 ইন্টু এইচ, কোনটা বেশি? ডেফিনেটলি এই মানটা বেশি হবে, দ্বিতীয় ক্ষেত্রে কাজ বেশি হবে। সো আমাদের কথা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কাজ বেশি হবে, সুতরাং যে প্রথম ক্ষেত্রে সহজ হবে, প্রথমটাই সহজ হবে। সহজ হবে, ঠিক আছে? বুঝতে পারতেছো? বুঝে থাকলে আমরা সামনে বাড়ি। ওকে, নেক্সট। তো এখন আমরা স্প্রিং দ্বারা কৃত কাজ বের করার চেষ্টা করব। সো স্প্রিং সংক্রান্ত আসলে আহ, তোমরা কি কি পড়ছো আমাকে একটু বলো তো, কমেন্ট করে জানাও। স্প্রিং সম্পর্কে তোমরা অনেক থিওরি মিউরি পড়ে আসছো আমি জানি, কিন্তু আমার প্রবলেম সলভ করতে যা লাগবে, যতটুকু লাগবে আমি ততটুকুই দেখাবো। ওকে, সো আমি একটা 2 মিনিটের ব্রেক দিচ্ছি তোমাদেরকে, 2 মিনিটের ব্রেক দিচ্ছি। তোমরা 2 মিনিট ধরে একটু স্প্রিং সংক্রান্ত জিনিসগুলো একটু সূত্রমূত্র দেখো, পানি খাই আসি আমি। ওকে, সো চলো আমরা স্প্রিং সংক্রান্ত যতটুকু লাগবে আমরা ততটুকু দেখি, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল এটা হচ্ছে, মনে করো যে একটা তার সাইডে একটা দেয়াল আছে, দেয়ালের মধ্যে আমরা একটা স্প্রিং এভাবে ঝুলাই রাখছি। ওকে, এখন একটু খেয়াল করো, এই যে নর্মাল অবস্থায় যেই স্প্রিংটা আছে, নর্মাল অবস্থায় স্প্রিং এর এক্স ইকুয়ালস টু 0, মানে কোনো ধরনের কোনো কি হচ্ছে না, ইলংগেশন হচ্ছে না, মানে আমরা তাকে টানতেছি না। এই অবস্থায় তার টানার মানটা যতটুকু যাবে দূরত্ব ততটুকু 0, কারণ সে সাম্যাবস্থায় আছে এই মুহূর্তটাতে। এখানে সে এই অবস্থান থেকে সে এইদিকে যেই রিয়েকশন করবে, সামনে টানলে সেম রিয়েকশনই করবে, সোজা বাংলার কথা। এখন আমি কি করছি পরের বার, মানে আমি এটাকে কি করছি যে পরের বার টানছি, তাই না? কি করছি, এই যে একটু বাড়াইছি, ধরো একটু বাড়াইছি। তাইলে এখন ঘটনা কি করতেছে বলতো, এখন হচ্ছে এটা হয়ে যাচ্ছে এক্স ফাইনাল, ঠিক আছে? এক্স ফাইনাল মানে আমি তাকে টেনে এক্স পরিমাণ নিছি, এক্স পরিমাণ নেওয়ার পরে সে একটা ইনিশিয়ালে ছিল ধরো আই ইকুয়ালস টু 0, পরে সে ফাইনালে গেছে এক্স পরিমাণ যাওয়ার পরে। এখন আমাকে একটু বলো, এটা কখন এটা ঘটছে? যখন কিনা আমি এটাকে একটা এক্সটার্নাল ফোর্স ক্রিয়েট করছি এখানে, এইদিকে একটা এক্সটার্নাল ফোর্স যখন আমি তাকে দিছি, ঠিক তখনই সে ওইদিকে কিছুটা ইলংগেশন হয়েছে। এখন আমাকে একটু বলো, স্প্রিং তো ভাই স্থিতিস্থাপক একটা তোমার কি যন্ত্র, তাহলে এটা তার কি উল্টা দিকে তাকে একটা ফোর্স ক্রিয়েট করবে না? সে তো সহজে ছেড়ে যাবে না, স্প্রিং এর কাহিনী তো টাইনে ধরা। তাইলে এইদিকে সে একটা কি একটা ফোর্স ক্রিয়েট করবে, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি প্রত্যয়নী বল। এটার নাম কি? প্রত্যয়নী বল, প্রত্যয়নী বল। বুঝতে পারতেছো? হ্যাঁ, ওকে। তো এখন দেখো, এই এফটাকে আমরা বলতে পারি হচ্ছে একটা এজেন্ট, রোয়ের এজেন্ট, ঠিক আছে? রোয়ের এজেন্ট। তো এখন আমরা এখান থেকে কয়েকটা ফান্ডামেন্টাল ইকুয়েশন জানতে হবে। কি জানতে হবে? প্রথমে আমাদের জানতে হবে যে কি কাজ হয়েছে এখানে। তাহলে কাজ হচ্ছে এখানে হাফ কে, দেখো যদি আমাদেরকে বলে দেয়, এইটার কথা বলে দেয় যে এজেন্ট কর্তৃক কৃত কাজ, এজেন্ট কর্তৃক, তখন আমাদের সূত্র হবে, দেখো জাস্ট মুখস্থ করবা, এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার। আর যদি আমাদেরকে বলে যে ভাই যে অ্যাকচুয়ালি স্প্রিং কর্তৃক কৃত কাজ, এটার কথা যখন বলবে তখন হবে, দেখো ডাব্লিউ ইকুয়ালস টু হাফ এক্স ইনিশিয়াল আগে আসবে, ফাইনাল পরে যাবে, ঠিক আছে? ফাইনাল স্কোয়ার। তাহলে আই থিঙ্ক তোমরা এতটুকু বুঝতে পারতেছো, এতটুকু বুঝলেই আমাদের কাজ শেষ, এতটুকু বুঝলেই আমাদের কাজ
শেষ ভাইয়ারা। তাহলে একটু আমার সাথে সাথে তোমরা খাতার মধ্যে এগুলো মুভ করো, খাতার মধ্যে এগুলো ধরে এগুলো টানাটানি করো। তো চলো আমরা প্রবলেম সলভ করাতে আগাই, এটুকু আমরা জানি। এবং এখানে একটা জিনিস মাথায় রেখো, এই যে আমরা যখন এজেন্ট কর্তৃক চিন্তা করতেছি, তখন এই যে এফটা আছে, এই এজেন্ট কর্তৃক যে এফটা আছে, সরি এই যে এজেন্ট কর্তৃক যে এফটা আছে, এটা হচ্ছে এক্স এর সমানুপাতিক। আমি যেদিকে বল দিচ্ছি ওইদিকে তার স্মরণ ঘটতেছে। তাহলে এটাকে আমরা বলতে পারি এফ ইকুয়ালস টু, ফিজিক্সের ক্ষেত্রে আমরা সমান দিলে একটা ধ্রুবক দিতে হয়, তাহলে এক্স। তাহলে এটা হচ্ছে পজিটিভ এক্স, কারণ এক্স ওইদিকে পজিটিভ, যেহেতু ফোর্স এবং এক্স এর দিক সেম। আর এদিকে আমাদের এক্সটা হচ্ছে নেগেটিভ, এক্সটা যদি এদিকে নেগেটিভ হয় তাহলে এজেন্টের ক্ষেত্রে হবে এফ ইকুয়ালস টু কে এক্স। এই ধ্রুবকটা হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানের সমান করতে গেলে কি হয়, একটা ধ্রুবক আনতে হয়, এটার নাম হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং কনস্ট্যান্ট। আর এই ক্ষেত্রে কি হবে, জাস্ট একটা মাইনাস হয়ে যাবে, মাইনাস কে এক্স, প্রত্যয় বল যেটাকে বলে। আই থিঙ্ক বুঝতে পারতেছো। একটু বুঝে গেলে আমাদের কাজ নাই, আমরা এখন জাম্প করব আমাদের মেইন যে প্রবলেম সলভিং ক্লাসটাতে। কি বলছে দেখো, যে ঘর্ষণহীন অনুভূমিক তলের উপর একটি দৃঢ় অবস্থান থেকে একটি স্প্রিং এর এক প্রান্ত আটকিয়ে অপর প্রান্তে বল প্রয়োগ করে 5 সেন্টিমিটার সংকুচিত করে ছেড়ে দেওয়া হলো। এতে স্প্রিংটি আদি অবস্থায় ফিরে আসলো। আমাদেরকে স্প্রিং কনস্ট্যান্ট দেওয়া আছে। প্রথম কোয়েশ্চেন কি বলছে, প্রথম কোয়েশ্চেন বলছে যে স্প্রিং 2.5 সেন্টিমিটার প্রসারিত করলে এতে সঞ্চিত বিভব শক্তি নির্ণয় করো। তাহলে একটু খেয়াল করো, দৃঢ় অবস্থান থেকে একটি স্প্রিং এর এক প্রান্ত আটকিয়ে অপর প্রান্তে বল প্রয়োগ করছে, বাট এখানে বলছে এত সেন্টিমিটার প্রসারিত করছে। প্রসারিত করছে মানে কি, এজেন্ট কর্তৃক তাকে একটা ফোর্স ক্রিয়েট করছে, তাই না? তাহলে এজেন্ট কর্তৃক যদি তাকে ফোর্স ক্রিয়েট করে, তাহলে আমরা সেই ক্ষেত্রে জানি কি বিভব শক্তি হবে হাফ কে, যেহেতু এজেন্ট কর্তৃক, তাহলে প্রথমে হবে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার। তাহলে এই জায়গাটাতে ফাইনাল এবং ইনিশিয়ালের ক্ষেত্রে একটু ভালো করে মাথায় রাখো। শুরুতে টানছে, শুরুতে টানার আগে সে কি ছিল, সাম্যাবস্থায় ছিল, তার মানে তার ইনিশিয়ালে তার মানটা ছিল হচ্ছে 0। তাহলে এখান থেকে ডাব্লিউ ইকুয়ালস টু হবে হাফ ইন্টু কে এর মান দেওয়া আছে কত, 120, এই যে 120। তাহলে এখান থেকে হবে এক্স ফাইনাল স্কোয়ার মানে 2.5 সেন্টিমিটার। দ্যাট মিনস এখান থেকে আমাদের 2.5 ডিভাইডেড বাই 100 মিটার নিয়ে নিলাম ইন্টু স্কোয়ার। ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করো, 120 ইন্টু 100 স্কোয়ার। তাহলে আনসার হচ্ছে 0.0375 জুল। ঠিক আছে, দিস ইজ আওয়ার প্রথম স্প্রিং এর জন্য বা প্রথম ক্ষেত্রে আমাদের কি সঞ্চিত বিভব শক্তির পরিমাণ। তাহলে পরের কোয়েশ্চেনটা কি বলছে দেখো, তো আমাদের সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে দেখো, উদ্দীপকে স্প্রিং বলটি কি সংরক্ষণশীল বল, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ভাইয়া। তুমি জাস্ট একটু চিন্তা করো, এই জায়গাটাতে স্প্রিং এর সাথে সংরক্ষণশীল বলের কোনো কিছুই তুমি পড়ো নাই, আমি শিওর তুমি পড়ো নাই। তাহলে এই ক্ষেত্রে তুমি কিভাবে রিলেট করবা, কিভাবে তুমি সলভ করবা বোর্ডে আসলে, দেখো এটা কিন্তু আসছে অলরেডি। তো কিভাবে সলভ করবা দেখো, আমরা একটু থিঙ্ক করি, তো জাস্ট নর্মাল থিঙ্ক করি যে কখন সংরক্ষণশীল হয় কোন একটা বলের কথা যদি আমরা চিন্তা করি। যেহেতু স্প্রিং এর ক্ষেত্রে এই যে আমরা দেখছিলাম, স্প্রিং এর ক্ষেত্রে এখানে যে আমরা টানলে হচ্ছে তাকে বিপরীত দিকে প্রত্যয়নী বল তাকে কি করে উল্টা দিকে টানতেছে, আবার এদিকে হচ্ছে সরণ হইলে এদিকে আমাদের উল্টা দিকে সরণ হচ্ছে মাইনাস এক্স। এগুলো সবগুলো কি আসলে ভেক্টর, কি ভাইয়া, ভেক্টর। তাহলে এই যে দেখো, ভেক্টর যদি হয়ে থাকে তাহলে এই যে এটা ভেক্টর, তারপর হচ্ছে এটা ভেক্টর। ওকে, তাহলে একটু খেয়াল করো তো, আমরা এখানে কি বলছিলাম, আমরা বলছিলাম অ্যাকচুয়ালি যে এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, কিসের ক্ষেত্রে, স্প্রিং কর্তৃক, স্প্রিং কর্তৃক যেটা আমরা নিচ্ছি। তাহলে প্রত্যয়নী বলের ক্ষেত্রে অলওয়েজ মাথায় রাখবা মাইনাসের কথাই, যদি এক্সট্রা করে এজেন্টের কথা বলে না দেয়। তাহলে একটু খেয়াল করো, তাহলে এই যে এটাকে আমরা যদি ভেক্টর রূপান্তরিত করি, তাহলে এই যে এক্স এর যে সরণটুকু হচ্ছে, এটা সবকিছু কোন দিকে হচ্ছে, এক্স অক্ষ বরাবর না। এক্স অক্ষ বরাবর আমার কোন হচ্ছে ক্যাপটা ইউজ করা হয়, একক ভেক্টরটা আই ক্যাপ। তাহলে এখানে হবে মাইনাস কে এক্স আই ক্যাপ, মাইনাস কে এক্স আই ক্যাপ, বুঝতেছো? তাহলে এই সাধারণ একটা জিনিসকে আমরা এখানে ইউজ করব। কেন ভেক্টরটা ইউজ করব, ধরো আমরা দেখছি কি, যে যদি নাবলা ভেক্টরটার সাথে যদি আমরা কোনো একটা ভেক্টরকে ক্রস করে শূন্য বলে দিতে পারি, তাহলে সেটা হয় কি, সেটা হয় তোমার হচ্ছে অঘূর্ণনশীল। অঘূর্ণনশীল মানে হচ্ছে সংরক্ষণশীল, মনে আছে? যারা আমার ওই ভেক্টরের ওয়ান শট ক্লাসটা দেখো নাই, যারা মিস করছে এক্ষুনি যায় দেখে আসো।
যদি ক্রস গুণনের মান 0 হয় তাহলে অগুণনশীল হয়, একটা ও হইলে একটা হবে সংরক্ষণশীল। তার মানে আমরা যদি এটাকে ক্রস করে মানটা 0 পাই তাহলেই তো আমরা বলতে পারবো যে এটা সংরক্ষণশীল, আদারওয়াইজ বলতে পারবো না। তাহলে এই কনসেপ্ট থেকে আমরা বলতে পারি কি যে অ্যাকচুয়ালি আমাদের এখানে সংরক্ষণ হয়েছে কি হয় নাই। তাইলে দেখো আমরা এই জায়গাটাতে এফটাকে ভেক্টর দিয়ে প্রকাশ করলে হবে মাইনাস কে এক্স আই ক্যাপ, দ্যাট মিনস মাইনাস 120 এক্স আই ক্যাপ, এটা হচ্ছে আমাদের এফ। তাহলে আমরা যদি এই ক্ষেত্রে ক্রস করে দিই কার সাথে, এই যে অপারেটর সাথে, ভেক্টর অপারেটর সাথে, তাহলে এই যে নাবলা ধরো, ঠিক আছে, এটা আমরা কি জানি, এটা আমরা জানি হচ্ছে ডি 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 এক্স অফ আই ক্যাপ প্লাস ডি 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 ওয়াই জে ক্যাপ প্লাস ডি 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 জি কে ক্যাপ। ওকে, তাহলে আমরা যদি জাস্ট এটা ক্রস এফ করে দিই তাহলে আমাদের কি হবে বলতো, এখান থেকে আই ক্যাপ হবে, এখানে জে ক্যাপ হবে, এখানে কে ক্যাপ হবে। তাহলে এটার করসপন্ডিং হচ্ছে আই ডিডিডি এক্স ডিডিডি ওয়াই, এটা হবে ডিডিডি জি। তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে শুধু এক্স বরাবর মানটা আছে, আই ক্যাপের কি আছে, আই ক্যাপে হচ্ছে 120 এক্স, তাহলে মাইনাস 120 এক্স, বাকিগুলোতে কিছুই নাই, শূন্য। বাকিগুলোতে নাই মানে কত, ধরো 0 জে প্লাস 0 কে, তাহলে 0 0 বসাইছি। তাহলে এখন একটু বের করো, এগুলো তোমরা সবাই বের করতে জানো অ্যাটলিস্ট এই পর্যায়ে এসে। তাহলে আই জায়গা থাকবে, তাহলে আই যদি জায়গা থাকে একটু খেয়াল করো, সারিবাদ কলামবাদ, তাহলে এইদিকে গুণ হবে এইদিকে গুণ হবে, তাহলে এগুলো সবগুলো হচ্ছে 0, এগুলো কিচ্ছু হবে না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 0 প্লাস জে ক্যাপ, তাহলে সারিবাদ কলামবাদ, তাহলে এটা হবে এইদিকে, তাহলে এখান থেকে হবে ডি ডিডি জি মাইনাস 120 এক্স, ওকে, মাইনাস, তাহলে এটা হচ্ছে 0, তাহলে এটা 0ই থাকবে, 0 প্লাস কে ক্যাপ, কে ক্যাপের দিকে লক্ষ্য করো, সারিবাদ কলামবাদ, তাহলে এটা তো শূন্য, তাহলে এটা হবে মাইনাসে মাইনাসে প্লাস ডিডিডি ওয়াই মাইনাস 100, আচ্ছা এই মাইনাসে মাইনাসে তো প্লাসই করে দিছি, তাহলে এটা আগে মাইনাস দেওয়ার দরকার নাই। সো 120 এক্স কিভাবে করছি একটু একটু বোঝার কথা, জাস্ট আমরা ডিফারেন্সিয়েশন করে দিছি। আর এটা হচ্ছে আমাদের জাস্ট নির্ণায়কটা, ডিটারমিনেন্ট বের করতে পারো না, জাস্ট ওইটাই করছি, আলাদা কিছু না। তাহলে দেখো এখানে কোনোটার সাথে কোনোটাই হচ্ছে তোমার যাচ্ছে না, ধরো এখানে জেড এর সাপেক্ষে এখানে জেড নাই, তাহলে এটা 0, তাই তো। এখানে ওয়াই এর সাপেক্ষে এখানে দেওয়া আছে এক্স, তাহলে এটাও 0, তাহলে প্রত্যেকটা জিনিস এখানে 0, তাহলে 0 0 0 মানে আলটিমেটলি এটার মানটা চলে আসে 0। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে বলটা কি, বলটা হচ্ছে সংরক্ষণশীল বল। আমার কথা কি বুঝতে পারতেছো, যা যা দেখাইছি, জাস্ট একটু ভেক্টরের কনসেপ্টটা এখানে জুড়ে দিলেই তোমার কাম হয়ে যাচ্ছে, বুঝছো। এই হচ্ছে ফিজিক্সের মজা, যদি যদি তুমি ভিতর থেকে বুঝতে পারো তাহলে তুমি যে কোনো প্রবলেম যে কোনো সময়ে তুমি সলভ করতে পারবা, জাস্ট একটু বেসিকটাকে ঝালাই করে, প্র্যাকটিসের ব্যাপার আর কিচ্ছু না। নেক্সট, তো দেখো এই কোয়েশ্চেনটা আমাদের কি বলছে, একটি স্প্রিং এর উপর 10 নিউটন বল প্রয়োগ করে এটি 4 সেন্টিমিটার প্রসারিত হয়, এটিকে প্রথমে 6 সেন্টিমিটার পরে আরো 6 সেন্টিমিটার প্রসারিত করা হয়েছে। ওকে, তাহলে প্রথম কোয়েশ্চেন কি বলছে যে স্প্রিং ধ্রুবকটা কত, তাহলে আমাদের কি বলছে, স্প্রিং এর উপর 10 নিউটন বল প্রয়োগ করাতে 4 সেন্টিমিটার প্রসারিত হয়েছে, এটা হচ্ছে একটা দৃশ্যকল্প। আরেকটা দৃশ্যকল্প হচ্ছে প্রথমে 6 সেন্টিমিটার পরে আরো 6 সেন্টিমিটার করছে, এটা পরে দেখবো। তাহলে আমাদের প্রথমে যেই ডাটাগুলো দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে হচ্ছে এফ এর মানটা কত 10 নিউটন, পরে দেওয়া আছে এক্স এর মানটা কত, হুইচ ইজ 4 সেন্টিমিটার। তো আমাদেরকে বলছে ধ্রুবকটা কত, তাহলে আমরা জানি এফ ইকুয়ালস টু এফ এক্স, ঠিক আছে, সরি কে এক্স, তাহলে এখান থেকে কে ইকুয়ালস টু হবে এফ ডিভাইডেড বাই এক্স। সো এফ এর মান কত 10 নিউটন, সুতরাং এটা 4। সো দিস ইজ আওয়ার নিউটন বাই মিটার, এটাই হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবক। ওকে, একক মাত্রা কিভাবে বের করে এটা তো জানো সবাই, কখনো কখনো স্প্রিং ধ্রুবকের মাত্রা একক বের করতে বলতে পারে, এগুলো জানার কথা আই গেস তোমরা, বাচ্চা পোলাপান না তোমরা। পরে কি বলছে দেখো, প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে প্রসারণের জন্য কাজের মান সমান হবে কি না। তাহলে প্রথমে কত সেন্টিমিটার বলছে 6 সেন্টিমিটার, পরে আরো কত 6 সেন্টিমিটার। তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে প্রথম ক্ষেত্রে ডাব্লিউ ওয়ান ইকুয়ালস টু হাফ অফ কে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে কত 6 সেন্টিমিটার, তার মানে এখানে প্রথমে একদম শুরুতে ধরো আমার ইনিশিয়ালে 0 ছিল, পরে এটাকে কত সেন্টিমিটার করছে 6 সেন্টিমিটার করছে, তাহলে এখানে কত হবে হাফ ইন্টু এখানে স্প্রিং ধ্রুবক কত পাইছো 10 বাই কত 4, তাহলে 10 বাই 4 ইন্টু এই জায়গাটাতে ফাইনালের মান কত 6 সেন্টিমিটার আছে না, এটাকে হচ্ছে তুমি 0.06 করে দাও, মানে মিটারে নিয়ে নাও, তাহলে 0.06
6 হোল স্কোয়ার। তাহলে এই মানটা কত আসে দেখো তো, এই মানটা আসে হচ্ছে 0.5 ইন্টু 10/4 ইন্টু 0.06 হোল স্কোয়ার। মানটা চলে আসে হচ্ছে 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার কত, -কিউব। ওকে, সো এখন আমরা কি করব দেখো, এখন পরবর্তীতে কি করছে যে আরো 6 সেন্টিমিটার কি করছে, প্রসারিত করছে। তার মানে ঘটনা কি বুঝো, প্রথমে জিরোতে ছিল 6 সেন্টিমিটার প্রসারিত করছে, সেটাকে ওই 6 সেন্টিমিটার থেকে আরো 6 সেন্টিমিটার তোমার প্রসারিত করছে। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে ইনিশিয়ালে ছিল হচ্ছে 6, পরে তোমার ফাইনালে ওই 6 থেকে আরো 6 বাড়াইছে, মানে কত হবে, 6 + 6 মানে অ্যাকচুয়ালি 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। তাহলে এখন যদি আমরা তার ডাব্লিউটা বের করি, তাহলে এটা হবে কি, হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার। তার মানে হচ্ছে হাফ, এটা হচ্ছে ধ্রুবক থাকবে সবসময়, কারণ উপাদান সেম থাকলে ধ্রুবক অলওয়েজ সেম থাকে। তাহলে এটা হচ্ছে 10/কত, 4 ইন্টু এখানে কত, ফাইনাল হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার আর ইনিশিয়াল হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এটা একটু ক্যালকুলেশন করো। তাহলে 0.5 ইন্টু 10/4 ইন্টু 12 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। আচ্ছা, 12 স্কোয়ার বলতে আমাদের এখানে অবশ্যই ইয়া করতে হবে, সেন্টিমিটারটাকে মিটাই নিতে হবে, এসে একক না। তাহলে আবার করো, আমি প্রথমে সেন্টিমিটার ছাড়াই বসে ফেলছিলাম। তাহলে 0.12 হোল স্কোয়ার মাইনাস 0.06 হোল স্কোয়ার। তাহলে চলে আসে হচ্ছে আমাদের 0.0135 জুল, ডব্লিউ এটা হচ্ছে জুল। ঠিক আছে, তাহলে কোন মানটা বেশি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। তাহলে ডেফিনেটলি দ্বিতীয় ক্ষেত্রের মানটা বেশি হবে, এটা দেখেই তো বুঝতে পারতেছো, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের মানটা বেশি হবে। তাহলে W2 ইজ গ্রেটার দেন W1। বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না? এগুলো তো একদম মামুলি কোয়েশ্চেন, দেখা মাত্রই অ্যান্সার করবা। নেক্সট, সো এখানে কি বলছে দেখো, আমাদের আর কয়টা স্লাইড আছে, এটাই হচ্ছে আমাদের লাস্ট এই আমাদের এই অধ্যায়ের। কি বলছে যে প্রযুক্ত বল, দেখো ভেক্টরের সাথে একটা সুন্দর সম্পর্ক করে দিছে, যে প্রযুক্ত বল F ইকুয়ালস টু এত নিউটন, এর জন্য পি থেকে কিউতে সরণ হয়, মানে বল প্রয়োগ করাতে পি থেকে কিউতে গেছে ডেল এস পরিমাণ। তো পি ও কিউ বিন্দুতে অবস্থান ভেক্টর দ্বয় নিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে পি ও কিউ বিন্দুতে অবস্থান ভেক্টর দ্বয় নিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে দেখো পি এবং কিউ, পি এবং কিউ অবস্থান ভেক্টরের কথা বলছে, মনে আছে? অবস্থান ভেক্টর মানে হচ্ছে 0 পয়েন্ট থেকে চিন্তা করবা, মানে 0 0 পয়েন্ট থেকে। ধরো এই, তারপর হচ্ছে এই। ওকে, তাহলে আমাদের ধরো এখানে পি দেওয়া আছে, এই হচ্ছে আমাদের পি আর এই হচ্ছে আমাদের কিউ, কিউ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টর বের করার কথা বললে অলওয়েজ মাথায় রাখবা 0 0 পয়েন্ট থেকে হিসাব করবো। এটা হচ্ছে আমাদের 0 0 0 0 পয়েন্ট। তাহলে এখান থেকে এই, তারপর হচ্ছে এখান থেকে এই যে এই। তাহলে এখন এদের দ্বারা গঠিত ত্রিভুজ, তাহলে এদের দ্বারা গঠিত ত্রিভুজ আমি কিভাবে করব, এই যে জাস্ট দেখো এখান থেকে যদি এখানে যুক্ত করে দেই, তাহলে তো এটা একটা ত্রিভুজ হয়ে গেল। তাহলে দেখো তো এটা, এই দুইটা হচ্ছে ধরো এটা, এটার মান হচ্ছে ও, মানে পয়েন্টের নাম হচ্ছে ও দিলাম। তাহলে আমাদের সন্নিহিত বাহু কয়টা পাইছি, ও পি পাইছি আর ও কিউ পাইছি। ঠিক আছে, তো এখন এদের দ্বারা গঠিত ত্রিভুজ কি হবে, আমাদের সেই ভেক্টরের যেই আমাদের ক্ষেত্রফলের যে স্লাইডটা ছিল এখানে আমরা দেখাইছি, যে এক্ষেত্রে কি হবে, হাফ ইন্টু দুইটা ভেক্টরের সন্নিহিত বাহু যে দুইটা আছে ওইটার ক্রস গুণফলটার মানটাই হচ্ছে আমাদের কি, ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমরা যদি বের করতে চাই তাহলে কি হবে বলতো, এখান থেকে হবে ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ অফ, দেখো ও পি ক্রস ও কিউ। ঠিক আছে, তাহলে ও পি ক্রস ও কিউ, তাহলে ও পি, পি এর ক্ষেত্রে এখানে কি দেওয়া আছে, 213 মানটা, 213। ঠিক আছে, আর পি কিউ এর ক্ষেত্রে কি দিছে, -230। তাহলে আমরা দূরত্বটুকু নিব, ও থেকে এইটার দূরত্ব এটাই থাকবে, কারণ 0 0 পয়েন্ট থেকে এটা মাইনাস করলে তো এটাই থাকবে। আর ও কিউ, এটা থেকে এটা মাইনাস করবা, দূরত্ব কি হয়, পরেরটা মাইনাস আগেরটা, তাহলে এইটাই থাকে, যেহেতু আমরা মূল বিন্দু থেকে হিসাব করব, কারণ আমাদের অবস্থান ভেক্টরের কথা বলছে। সো এখান থেকে জাস্ট কি করবা বলতো, জাস্ট এখান থেকে ক্রস করে দিবা, তাহলে ও পি ও কিউ, তাহলে এখান থেকে ও পি ক্রস ও কিউ ইকুয়ালস টু হবে, দেখো আই জে কে। ঠিক আছে, তাহলে আই জে কে, তাহলে আমাদের পি এর ক্ষেত্রে কি আছে দেখো, 213, তারপর হচ্ছে -230। তাহলে এটা একটু করো তো সবাই, পারবে না? আই, তাহলে আই হইলে সারি বাদ কলম বাদ, তাহলে -3 3 3 9 প্লাস জে, সারি বাদ কলম বাদ, 3 2 গুণা -6, তাহলে 2 0 0 প্লাস কে।
তাহলে 3 × 6 প্লাস 2 × 2, তাহলে এখানে হচ্ছে -9i, তারপর হচ্ছে -6j, তারপর হচ্ছে 6 আর 2 কত, 8, তাহলে +8k। তাহলে এটা হচ্ছে আমাদের ভেক্টরের মান বের হয়েছে। তাহলে ভেক্টরটাকে আমরা মানটা কিভাবে বের করবো, জাস্ট রুট করে স্কোয়ার করে দিবা। তাহলে এখান থেকে যদি আমরা এটার মান বের করতে চাই, তাহলে মানটা বের হবে √9 প্লাস -6² প্লাস 8²। তাহলে এটা কত আসে দেখো তো, √9 হোল স্কোয়ার, মানে ধরো প্লাসিত হয়ে যাবে, 9² প্লাস 6² প্লাস 8²। তাহলে এখানে মান আসতেছে √181, √181। এটা চেক দিও, তোমরা চেক দিয়ে দেখো যে মানটা মিলছে কিনা, ক্যালকুলেশনে মিস্টেক হইতেই পারে। তো এখানটাতে আমরা পাইছি কত, হাফ অফ √181। তো দিস ইজ আওয়ার আনসার, ক্ষেত্রফলটা। পরে কি কোশ্চেন করছে দেখো, বল প্রয়োগে কৃত কাজ ধনাত্মক মূল্যায়ন করো। মানে বল প্রয়োগের পরে আমাদের কাজটা কি হয়েছে, ধনাত্মক হয়েছে, এটা আমাদেরকে মূল্যায়ন করতে বা প্রমাণ করতে বলছে। তাহলে দেখো এটাও কিন্তু ইজিলি বের করা যাবে, যাবে না? তোমরা এতদিন যা শিখছো তাই দিয়েই পারবা, আলাদা করে কিছু করা লাগবে না। ওকে, আচ্ছা। তো দেখো বল প্রয়োগে কৃত কাজ, তো বল প্রয়োগ করার পরে পি থেকে কিউতে গেছে, তার মানে আমাদের দূরত্বটুকু এখন কি, ডেল এসটা কি হবে বলো তো? এই যে ডেল এসটা হয়ে গেছে এখন পরেরটা থেকে আগেরটা মাইনাস, তাহলে কিউ থেকে আমাদের কি হবে, কিউ থেকে পিটা মাইনাস হবে। দূরত্ব আমরা তো এইভাবেই বের করি, তাহলে জাস্ট মাইনাস করো, -2 -2, তার মানে হচ্ছে -4i, অবস্থান ভেক্টর সহ লিখবা। তারপর হচ্ছে 3 -1, মানে হচ্ছে কত, 2j। তারপর হচ্ছে 0 -3, মানে হচ্ছে -3k। ওকে, এটা পাইছে কি, ডেল এস। তারপর আমাদেরকে বলছে বল প্রয়োগ করছে, তাহলে বলের ক্ষেত্রে আমাদের মানটা কত, -5i -3j প্লাস 2k। ঠিক আছে, ওকে। তাহলে কৃত কাজের কথা মনে আছে, ডাব্লিউ ইকুয়ালস টু জাস্ট তাদের ডট গুণফলটাই, ডেল এস। তাহলে ডট গুণ করে দাও, তাহলে 5, 4 5 কত, 20, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 2 6, প্লাসে মাইনাসে মাইনাস, 3 2 6, তাহলে 6 2 12, তাহলে 20 থেকে 12 গেলে থাকে হচ্ছে তোমার 8, তাহলে দিস ইজ কত, 8 জুল, 8 জুল। বুঝা গেছে? কঠিন কিছু পড়াইছি তোমাদেরকে এখন পর্যন্ত? তো আমার মনে হয় না যে আহামরি কোনো কিছু কঠিন মনে হবে যে ভাইয়া পারবো না, এমন টাইপের কিছু আছে নাকি, কান্না করার মতো কিছু আছে, নাই, কিচ্ছু নাই। জাস্ট তোমার একটু থিঙ্কিংটা চেঞ্জ করো, নিজের উপরে একটু আস্থা রাখো, নিজেকে বিশ্বাস করো যে আমাকে এ প্লাস পাওয়া লাগবে, আমাকে ফ্যামিলির হাল ধরতে হবে, অথবা আমাকে ফ্যামিলিকে ভালো একটা পজিশনে নিতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। জীবনটা এতটা সহজ না যতটা তুমি এই মুহূর্তে ভাবতেছো। এডমিশনের পরে যখন দেখবা যে একটা বাস্তবতা, বিশাল একটা বাস্তবতার মধ্যে পড়ে গেছো, তখন আসলে তোমার আফসোস হবে যে কেন ভাইদের কথা শুনলাম না, কেন চেষ্টা করলাম না, কেন পড়লাম না। সো আমি তোমাদেরকে এজ এ বড় ভাই, যেহেতু আমি নিজেও গ্রাম থেকে উঠে আসছি, সো আমি জানি অনেকে আমাকে দেখতেছো যারা গ্রাম থেকে, সো তোমাদেরকে আমি বলবো যে একটু একটু ধৈর্য ধরো, আর একটু চেষ্টা করে যাও, ইনশাল্লাহ প্লাস আসবে। ওকে, সো তোমরা সবগুলা ক্লাস দেখিও। আমি আবারও বলতেছি, আমি তোমাদের রেসপন্স ভালো থাকলে আমি তোমাদেরকে সুন্দর করে সিকিউ এর সাথে এমসিকিউটাও গুছাই দিব। নির্ভর করতেছে যে তোমরা আমাকে রেসপন্স করতেছো কিনা। এই যে রাত জেগে ফজরের ওয়াক্ত পর্যন্ত ক্লাস নিচ্ছি দাঁড়ায়া দাঁড়ায়া, এটা সহজ কিছু না ভাই। দোয়া রাখো আমার প্রতি এবং তোমরা রেসপন্স করি। ওকে, আল্লাহ হাফিজ।